Yes. ওয়ার্ল্ড নিউজ টুডে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি আপনারা সকলে জানেন, আজকে জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদে, এবং সেই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা সকলে জানেন যে আজকে একটি বড় বাজেট ৬৮,০০০ কোটি টাকার একটি বাজেট আজকে নেওয়া হয়েছে, এবং যে জিডিপি সেট করা হয়েছে সেটি প্রায় 8.2%, এবং জিডিপি টার্গেট করা হয়েছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন সেক্টরে প্রায় ৬৬,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং সেখানে প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন আমরা দেখছি যে ২৪,৯৩৭ কোটি টাকা প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন, এবং সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন আমরা দেখছি ৩৩,১১৮ কোটি টাকা, এবং টেকনিক্যাল এবং মাদ্রাসা এডুকেশন আমরা লক্ষ্য করছি ৮,৩৭৫ কোটি টাকা। এরকম অবস্থায় আমরা জানি যে মাননীয় অর্থমন্ত্রী তিনি বলেছেন যে আমাদের প্রায় ৪ কোটি শিক্ষার্থী তারা তাদের শিক্ষা ব্যবস্থা তাদের ব্যাহত হয়েছে, এবং সেজন্য একটি বরাদ্দ রাখা হয়েছে জাতীয় বাজেটে। সেই বিষয়ে কথা বলবার জন্য বিভিন্ন অন্যান্য খাত, স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত এবং অন্যান্য খাতে বিভিন্ন বাজেট বিষয়ে আজকে কথা বলবো। আজকে আমাদের স্টুডিওতে যথারীতি উপস্থিত রয়েছেন আমাদের এপিসিসিআই, জানি আমরা অ্যাপেক্স বলি, সেটির মাননীয় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিস্টার মুত্তাকিম আশরাফ এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আপনারা জানেন বিকিএমই এর ভাইস প্রেসিডেন্ট আমাদের হাতেম ভাই, উনি উপস্থিত আছেন, এবং এখানে উপস্থিত আছেন গ্রাহকের অ্যাডভোকেসি বিভাগের ডিরেক্টর KAM মোর্শেদ, এবং প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, তিনি শিক্ষা বিষয় নর্দার্ন ইউনিভার্সিটির প্রফেসর। আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের বিবিএফ ওয়ার্ল্ড নিউজ ভার্চুয়াল স্টুডিও থেকে। আমি প্রথমে প্রফেসর কবির থেকে শুরু করতে চাই। শিক্ষা খাত একটি অত্যন্ত সেই বিষয়ে আমি স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত এই দুইটি সবচেয়ে প্রায়োরিটি। মাসুদ ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে আসতেছে, বুঝছেন? কেটে মাসুদ ভাই আপনার কথা কিন্তু কেটে কেটে আসতেছে। এক্স্যাক্টলি, হ্যাঁ এখন ঠিক আছে, রাইট। ওকে ফার্স্ট ক্লাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সেই জন্য আমি যেহেতু শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত, সেই বিষয়ে প্রথমে আমি শুরু করতে চাই প্রফেসর ডক্টর হুমায়ুন কবিরকে নিয়ে। তিনি প্রভাইস চ্যান্সেলর নর্দার্ন ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর হুমায়ুন কবির, আপনাকে স্বাগত। কথা কিন্তু বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে না? হ্যাঁ মাসুদ ভাই আপনার কথা কিন্তু ওখানে শুনতে পাচ্ছি না, সামহাউ ইকো হচ্ছে আপনার কথাটা। এখন ঠিক আছে? এখন ঠিক আছে। এমনি ঠিক থাকে, কিন্তু যখন কথা বলতে না তখন আপনার ইকো হতে থাকে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে ফার্স্ট ক্লাস। ধন্যবাদ প্রফেসর মাসুদ আমাকে এই ওয়েবিনারে সুযোগ দেওয়ার জন্য এবং কিছু কথা বলার জন্য। আমি জানি যে আপনি এই বিষয়ে অনেকগুলি প্রোগ্রাম করেন, এটা তার একটা অংশ, ধারাবাহিক অংশ। আপনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য আপনি চেষ্টা করে যাচ্ছেন, অবিরতভাবে আপনি কাজ করছেন, এবং তারই একটা প্রয়াস হতো এই প্রোগ্রামটা। তো আপনি যথার্থই বলেছেন। মাসুদ ভাই কথা কিন্তু শোনা যাচ্ছে না। হাতেম ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা হাতেম ভাই শুনতে পাচ্ছেন? ক্লিয়ার। আচ্ছা হাতেম ভাই মনে শুনতে পাচ্ছে না। হাতেম ভাইয়ের আপনি আবার লগ আউট করে আবার বের হয়ে আবার ঢুকেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে উপস্থিত আছেন আমাদের এফবিসিসি এর সম্মানিত অতিথি এবং বিকেএমই এর সম্মানিত অতিথি, এবং আরেকজন আমাদের খুরশিদ ভাই একজন সম্মানিত অতিথি, এবং যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটা দেখছেন সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে হোস্ট মাথুর সাহেব যথার্থই বলেছেন, শিক্ষা খাতের জন্য যে অ্যালোকেশন সেটা 66,400 crore। এর মধ্যে 24,937 crore হচ্ছে প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন মিনিস্ট্রির জন্য,
আর 33,118 crore হচ্ছে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি ডিভিশনের জন্য, 8,345 crore হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশনের জন্য। তা আমরা যদি টোটাল আউটলে দেখি, টোটাল আউটলের এটা হচ্ছে 11.69%, এবং জিডিপির পার্সেন্টেজ যদি দেখি, জিডিপির শেয়ারে সেটা 2.09%। এবং এটাও যথার্থই বলেছেন আমাদের প্রফেসর মাসুদ যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে এই করোনা ভাইরাসের কারণে প্রায় 4 কোটি ছাত্রছাত্রী তারা হ্যাম্পার্ড হচ্ছে, শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা থেকে তারা দূরে আছেন। এবং উনি একটা বলেছেন একটা কথা যে উই হ্যাভ এনশিওরড এনাফ রিসোর্সেস টু মেক আপ দি লস ইন দ্য বাজেট, অর্থাৎ যে শিক্ষার যে ক্ষতিপূরণ হবে এই করোনা ভাইরাসের কারণে সেটার জন্য ওনার বাজেটে একটা প্ল্যান আছে, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি। উনি হয়তো রিভাইজ বাজেটের সময় এটা আসবে। তো এখন কথা হচ্ছে যে আসলে শিক্ষা খাতের জন্য এই জিডিপির 2.09% এটা মানে এটা কি অপ্রতুল কিনা? আসলে এটা খুব কম। এটা যদি আমরা এইভাবে বলি, আমরা চাচ্ছিলাম যে শিক্ষার জন্য অ্যাটলিস্ট টোটাল আউটলের 15% অ্যালোকেশন হওয়া উচিত। এবং এবারটা বাজেটটাকে আমরা বলতে পারি যে একটা প্যান্ডেমিক বাজেট বা করোনা বাজেট। এখানে কিন্তু আসলে আমাদের যেটা কাজ করতে হবে যে আমাদের গ্রাম লেভেলে, উপজেলা লেভেলে অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের একাডেমিক কার্যক্রম চালাতে পারছে না, এবং এটা কতদিন পারবে না সেটাও কিন্তু আমরা অনিশ্চিত। এবং আমরা ধরে নিতে পারি যে 2 থেকে 3 বছরের একটা রিকভারি প্ল্যান আমাদের থাকতে হবে। সেই প্ল্যানটা হয়তো সরকার আশা করি হয়তো রাখবেন। এবং এই যে আমাদের যে আসলে আমরা যে বাজেটে যে আমাদের এডুকেশন সেক্টরটা আমরা কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতেছি যে এটা 2 জিডিপির একটা অংশ থাকে। এটা যদি আমরা দেখি সাউথ এশিয়ান কান্ট্রির অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু অনেক, আমাদের অ্যালোকেশন কিন্তু অনেক কম। এবং আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আরেকটা বলি যে ইউনেস্কো কিন্তু আমাদের রিকমেন্ড করেছে যে আপনারা জানেন যে অ্যাটলিস্ট 6% জিডিপির 6% কিন্তু এডুকেশন সেক্টরে বরাদ্দ থাকা উচিত। এখন আমি একটু যদি বলি যে আমরা আসলে এটাকে কিভাবে একটা ভালো, যেমন আমাদের দুইটা সেক্টরকে আমরা কিন্তু বিশ্বমানের করতে পারি, একটা হচ্ছে এডুকেশন সেক্টর আর একটা হচ্ছে হেলথ সেক্টর। এই দুটাকেই আমরা বিশ্বমানের যদি করি তাহলে এই দুটাকে সেল করে, এডুকেশন তো আমরা বলতে পারি যে এটা একটা বিজনেস আসলে। আপনারা জানেন যে ইউকে কি করে, আমেরিকা কি করতেছে, তারা সবাই কিন্তু এডুকেশনটাকে সেল করতেছে। তো আমরা আনফরচুনেটলি এডুকেশনটাকে ওইভাবে বিশ্বমানের নিতে পারিনি, কোয়ালিটেটিভ করতে পারিনি। যদি আমরা এডুকেশন সেক্টরটাকে কোয়ালিটেটিভ করি, আমরা যদি হেলথ সেক্টরটাকে যদি আমরা বিশ্বমানের করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এখানে অনেক লোক আসবে, আমাদের ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ করবে। আর এই ট্যুরিজম সেক্টর যদি ডেভেলপ হয়ে যায়, এখানে এফডিআই বাড়বে। আমরা যদি একটু এইভাবে চিন্তা করি, দেশের ইকোনমি আমরা যদি বাড়াতে চাই, ইকোনমি যদি ভালো করতে চাই, তাহলে আমাদের এই সেক্টরে কিন্তু হাত দিতে হবে, এডুকেশন সেক্টর এবং হেলথ সেক্টর। এবং আমরা যদি দেখি আমাদের বাজেটের একটা অংশ, আমরা যদি খেয়াল করি যে আমাদের গবেষণার জন্য বরাদ্দ নেয় একটা দেশের, যেখানে এডুকেশন সেক্টরের জন্য কোনো গবেষণার কোনো বাজেট নেই, গবেষণার যেটা বাজেট আছে সেটা খুবই কম। আমি যদি ভাবি, আমি যদিও আরএমজি সেক্টর সম্পর্কে বলবো না, কারণ এখানে হাতেম ভাই আছেন এবং অন্যান্যরা আছেন, ওনারা আরএমজি সেক্টর সম্পর্কে বলবেন। যেমন এই সেক্টরে আমাদের কোনো গবেষণা হচ্ছে না, আমাদের কোনো ভ্যালু অ্যাডেড আইটেম নাই। এখন যে আমরা এই যে করোনার সময় আমাদের যে একটু করোনা ভাইরাস প্রুফ যে আমাদের ফ্যাব্রিক দরকার, ওভেন ফ্যাব্রিক বা নিটেড ফ্যাব্রিক একটু ফিনিশিং দরকার, সেটার জন্য কোনো রিসার্চ নাই, কেউ গবেষণা করছেন না। কারণ আজকে কিন্তু এই ফ্যাক্টরিগুলি অনেকগুলি কিন্তু আমরা ভ্যালু অ্যাডেড আইটেম করে ভাইরাস প্রুফ করে আমরা কিন্তু রপ্তানি করতে পারতাম। হয়তো আমরা কিছু ফ্যাক্টরি, হয়তো দু একটা ফ্যাক্টরি হয়তো এগিয়ে আসছে, কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরিগুলি কিন্তু এইভাবে গাইডলাইন পাচ্ছে না। তো কাজেই আমার মনে হয় আমাদের গবেষণার দিকে মনোযোগ দিতে হবে এবং এই সেক্টরে, বিশেষ করে আরএমজি সেক্টরের উন্নয়নের জন্য আমাদের ভাবতে হবে। ধন্যবাদ মাসুদ, আমি হয়তো আরো সুযোগ পেলে হয়তো আরেকবার কথা বলবো। ধন্যবাদ। আপনার কাছে আবার ফিরবো। আমি এখন এই মুহূর্তে
ব্র্যাক আমরা জানি যে এই সাউথ এশিয়া সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট এনজিও বলে ধরা হয়। এই ব্র্যাকের এখানে উপস্থিত আছেন পরিচালক অ্যাডভোকেসি, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো মিস্টার কে এম এ মোর্শেদ, আপনি আপনার কাছে জানতে চাইবো আপনি এই বিষয়ে বাজেট এবং অন্যান্য বিষয়ে আপনার যথেষ্ট নলেজ রয়েছে, আপনি যদি আপনার বক্তব্য স্থাপন করেন। মিস্টার মোর্শেদ। ধন্যবাদ। আমি মিস্টার মোর্শেদ। করতে যাব না, এবং ওভারঅল কমেন্ট করতে যাওয়ার জন্য এই সময়টা আমরা বাজেট প্রণয়নে 4 মাস 5 মাস সময় যায়, সেইটা এই এক বিকালে অ্যানালিসিস করাটা আমার জন্য ডিফিকাল্ট। আমি স্পেসিফিক দু একটা খাত নিয়ে কথা বলবো। আমরা ধরে নিয়েছিলাম যে এইবারের বাজেটটা হবে রিকভারির বাজেট, যে আমাদের যদি আপনি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন হচ্ছে, আপনি জানেন 5 বছর মেয়াদী। আমাদের একটা ধারণা ছিল যে আগামী 2 বছর মেয়াদী শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি প্লিজ, শুনতে পাচ্ছি। তারপরে 3 বছর রিকনস্ট্রাকশনের দিকে যাবে। তো রিকভারির সেই সুরটা আছে, সেই মূল সুরটা আছে, যে আপনি যদি দেখেন এই বাজেটের মূল যেসব জায়গায় ইনভেস্টমেন্ট হয়েছে সবগুলিতে কর্মসংস্থান, নতুন করে ইকোনমি চালু করা, এই জিনিসগুলি টাচ করা হয়েছে। যেই জন্য বলছি টাচ করা হয়েছে, যে এর চেয়ে গভীরে যাওয়ার মতো অ্যালোকেশন আমরা দেখছি। যে মনে করেন আমরা যদি বলি শিক্ষা, একটু আগে প্রভিসি সাহেব বলছিলেন, ভিসি সাহেব বলছিলেন, তো শিক্ষায় আমাদের প্রাইমারি এডুকেশনে আমরা জানি যে এখন একটা বাজেট বক্তৃতাও এসছে যে একটা বড় ধরনের ডিসরাপশন হবে। অনেক বাচ্চা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে না, 1 নাম্বার। তার চেয়ে বড় হচ্ছে যারা এই ঢাকা থেকে বাবা মার সাথে গ্রামে চলে গেছে, তাদের এখন গ্রামে গিয়ে নতুন ভর্তি হতে হবে, এবং ওই সেখানে সেই স্কুল ইনফ্রাস্ট্রাকচার আছে কি নাই সেটা নিয়ে আমাদের, যেহেতু আমরা জানি না যে শেষ পর্যন্ত যাতায়াতের পরে কে কোথায় থাকবে, দেখা যাচ্ছে যে গ্রামের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যথেষ্ট না এই বাচ্চাদেরকে যদি গ্রামে থেকে যায় সেই অবস্থা চিন্তা করে। আমরা দেখছি এখানে কিছু ইনভেস্টমেন্ট হয়েছে ওই ইয়ে করার জন্য। 503টা স্কুলে ল্যাব বানানো হবে ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনের জন্য। তো 500-300টা স্কুল তো আর এনাফ না, আপনি যদি চিন্তা করে দেখেন। সো ওই জায়গাটা আরেকটু বেশি আমরা আশা করেছিলাম। একই সাথে আরেকটা জায়গায় দীর্ঘদিন ধরে আশা করছিলাম, এবং এখন এইবার আমিও এই বাজেটের প্রাককালে 5-6টা প্ল্যাটফর্মে বেসিক্যালি আমি ব্র্যাকের পক্ষ থেকে উই রেইজ দিস ভয়েস, যে আমাদের জেনারেলি সোশ্যাল সেফটি নেটে ট্রেডিশনালি 2-2.5% নাম একটা বাজেট বরাদ্দ হয়। তার মধ্যে থেকে আবার পেনশনটা বাদ দিলে থাকে 1.6%, 1.7%। আমরা যদি ধরেই নেই যে এই কোভিড এর ফলে গরিব মানুষের ইনকাম কমে যাবে, অনেক নিচে নেমে যাবে তাদের ইনকাম, তাহলে সোশ্যাল সেফটি নেট অ্যালোকেশনটা বাড়ানো উচিত ছিল। আমরা দেখলাম যে বেড়ে 2.5 থেকে 3%, 3.1% হলো, কিন্তু আবারও যদি পেনশন বাদ দিই সেই 1.7, 1.6 ওই রেঞ্জই আমরা আটকে রইলাম। তার মানে আমরা এখন যত পরিমাণ প্রণোদনের কথাই বলি না কেন, আসবে তো ওই পট থেকে, ওই পটটা খুব বাড়েনি। এটা হচ্ছে একটা। 2 নম্বর জায়গায় যেটা এবার আমরা একটু চিন্তিত হচ্ছি, আপনি যদি রেভিনিউ কালেকশনটা দেখেন, এইবার কিন্তু গতবারের তুলনায় ইনকাম ট্যাক্স কমে গেছে, কিন্তু বেড়েছে ভিএটি। ভিএটি আমরা যেটাকে বলি ইনডাইরেক্ট ট্যাক্স, ভিএটি সবসময় ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট করে যারা গরিব লোক তাদের উপর। ইনকাম ট্যাক্স যেমন ডাইরেক্টলি যার ইনকাম বেশি সে বেশি দেয়, ভিএটির বেলায় যদি একটা পাউরুটির বা ভিএটি হয়, যেই কিনবে তাকেই দিতে হবে, সে গরিব হোক আর বড় লোক হোক। ভিএটির মতো একটা ইনডাইরেক্ট ট্যাক্স জেনারেলি স্পিকিং গরিবদেরকে ইম্প্যাক্ট বেশি করে। তো এইবারে প্রপোজালে ভিএটিটা বেশি দেখলাম। এগেইন এইটা তো একটা প্রপোজাল, এরপরে অনেক আলোচনা হবে। আমি ধরে নিচ্ছি যে আলোচনার ফলে কিছু পরিবর্তন আসবে, বিশেষ করে এই দিকগুলি। আর আমাদের পরপর 4টা গবেষণা করলাম আমরা গত 3 মাসে,
যেটা ক্লিয়ার যে সবচেয়ে বেশি ইমপ্যাক্ট করছে হচ্ছে ইনফর্মাল সেক্টর। এগ্রিকালচারও পড়েছিল প্রথম দিকে, এই বড় ওঠার পরে সেই জায়গাটা পুষিয়ে নিয়েছে। ইনফর্মাল সেক্টর যেটা ওই রাস্তার পাশে যারা দোকান দিয়ে বসে, যারা গ্রামের বাজারে ছোট মুদি দোকান চালায়, এই যে ইনফর্মাল সেক্টরটা, তাদের উপর একটা বড় ইম্প্যাক্ট করেছে। আমরা দেখছি যে প্রণোদনার কথা বলা হচ্ছে তাদের জন্য ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, ওইটা যে কতটা তাদের কাছে পৌঁছবে, কতটা সহজে পৌঁছবে, এই আলোচনাটা আমার মনে হয় শুরু করা দরকার। এবং এদের জন্য আর খুব আলাদা কিছু দেখলাম না। খুশি হয়েছে দেখে যে একটা 100 কোটি টাকার অ্যালোকেশন আছে, যে যেখানে শিক্ষা, স্বাস্থ্য, টেকনোলজি নিয়ে একটা ইনোভেশন মতো ফান্ড থোক বরাদ্দ আছে। এই জাতীয় ফান্ড, এটা যদি আর একটু বাড়তো আমি বরং আর একটু খুশি হতাম, যে এখানে নতুন কিছু করবার অবকাশ আছে। আপনারা দেখছেন যে আজকে যেমন আমরা একটা পোস্ট বাজেট আলোচনা কোনো টিভি স্টেশনে যে বসার বদলে বাসা থেকে কানেক্টেড হচ্ছে। এই যে অনলাইনেও যে কাজ করা যায়, অনলাইনেও হয়তো এখন বাংলাদেশে বহুদিন ধরে আমি অন্তত গোটা 30 সকল টেলিমেডিসিন কোম্পানিকে দেখতাম স্ট্রাগল করছিল। দে আর নাও অল ডুইং গুড বিজনেস নাও। তো মেবি এই জাতীয় জিনিস যেগুলিকে এমনি সময়ই প্রমোট করা যেত বা বড় হওয়া উচিত ছিল, সেইটা তৈরি করার একটা সুযোগ হয়েছে এই সময়। ওই সুযোগটা নেওয়াটা দরকার, এবং তার জন্য 100 কোটি টাকা ভালো, হয়তো আরেকটু বেশি হলে আরেকটু ভালো হতো। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিস্টার মোর্শেদ। আমি এখন একটু আসতে চাই মোহাম্মদ হাতেম ভাইয়ের কাছে। তিনি এমন একটি সেক্টরকে রিপ্রেজেন্ট করেন যেখানে আমরা জানি যে আমাদের বৈদেশিক মুদ্রা প্রায় 80% এই আরএনডি সেক্টর থেকে আসে। সেরকম একটি গুরুত্বপূর্ণ সেক্টরকে রিপ্রেজেন্ট করেন আমাদের হাতেম ভাই। তার কাছ থেকে আমি শুনতে চাইব, এই প্যান্ডেমিক সিচুয়েশন একটি বড় ধাক্কা, বিশাল বড় সুনামি বা ধাক্কা লেগেছে আমাদের এই আরএনডি সেক্টরে। তো আমি মোহাম্মদ হাতেম ভাইকে, ওনার কাছ থেকে আমি জানতে চাইবো এবারের বাজেট আপনার মূল্যায়ন আমি জানতে চাই। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী মহোদয়কে, যে এমন একটা কঠিন সংকট কালেও অত্যন্ত সাহসী একটা বাজেট উপস্থাপন করেছেন এবং দিয়েছেন। বিশেষ করে গতবারের চেয়েও বড় একটা বাজেট দিয়েছেন। কিন্তু এখানে একটা বিশেষ দিক যেটা আমাদেরকে একটু শঙ্কিত করে তুলছে, সেটা হচ্ছে যে বড় একটা ঘাটতি বাজেট রয়েছে। বাজেটে কিন্তু একটা অনেক বড়, অন্যান্য সকল বছরের তুলনায় একটা ঘাটতি কিন্তু অনেক রয়েছে। এবং আমাদের শঙ্কার কারণটা হচ্ছে যে এই ঘাটতিটার পুষিয়ে নেওয়ার জন্য সেখানে আমরা যারা ট্যাক্স নেটের আওতায় আছি তাদের উপর খরচটা আরো বেড়ে যাবে কিনা, এই জায়গাটি আমাদের একটা শঙ্কার কারণ। প্রথমত দেখেন যে আমাদের গত বছর আমাদের যখন রপ্তানি যখন একটা নেগেটিভের দিকে যাচ্ছিল, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ইতিহাসে সর্বপ্রথম এবছরই নেগেটিভ গ্রোথ চলছে নেগেটিভ গ্রোথ। এই কোভিড এর আগেও কিন্তু মানে নর্মাল সিচুয়েশনও কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল, যেটা 2008 সালেও কিন্তু বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে যখন নেগেটিভ গ্রোথ ছিল, একমাত্র বাংলাদেশ ওই বছরও কিন্তু নেগেটিভ গ্রোথ ছিল না, গ্রোথ ছিল প্লাস 0.2%। তো তারপর নেগেটিভ ছিল না, কিন্তু এই বছরই প্রথম কিন্তু এটা নেগেটিভ গ্রোথ চলছে আমাদের। তার উপর গত মাসে মানে এপ্রিল মাসে আমাদের নেগেটিভ ছিল 85%, আর এই মাসে মানে মে মাসে গিয়ে হয়েছে আমাদের এটা প্রায় 56%। তো এমন একটা সংকট কালে আমাদের যে ট্যাক্স এআইটি যেটা কাটা হচ্ছিল, সেটা গত বছর আমাদের 0.25% হিসাবে নেওয়া হচ্ছিল, এটাকে বাড়িয়ে এবার 0.5% মানে ডাবল করা হয়েছে। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় দুজনই আমাদের অভিভাবক, এবং এ দেশের 18 কোটি মানুষের অভিভাবক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো ওনারা যদি মনে করেন যে আমাদের সামর্থ্য ওই সংকটের চেয়ে এখন আরো ভালো অবস্থান আছে, আমাদের কোনো আপত্তি নেই। আমরা 0.25 থেকে 0.5 আমাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই আমরা দিব। সরকারের এই বড় একটা বাজেটে সহযোগিতার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করব। কিন্তু আমাদের কাছে বিষয়টা কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে, কারণ আমরা জানেন যে আমাদের একটা সংকট চলছে সারা বিশ্বব্যাপী, এবং আমাদের এই মুহূর্তে আমাদের যে অর্ডার, আমাদের পারচেজ অর্ডার, আমাদের হাতে যে ক্রয়াদেশ আছে, তা অন্যান্য বছর বা অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে আমাদের হাতে 30%
অর্ডার আমাদের হাতে আছে। আগামী 4-5 মাস 6 মাসেও এটা খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না, হয়তোবা এটা বেড়ে গিয়ে 50% পর্যন্ত হতে পারে। তো এরকম একটা পরিস্থিতিতে এইটা বাড়ানোটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আমি জানি না, তারপরও এটা ওনারা ভালো জানবেন। আমরা তাদের সাথে এই ব্যাপারে আমরা কথা বলে হয়তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমাদের কোনো দিক নির্দেশনা দিবেন। দ্বিতীয়ত হলো আমাদের আপনারা জানেন যে আমরা একটা ভর্তুকি বাংলাদেশে গার্মেন্টস সেক্টর বলেন বা টেক্সটাইল সেক্টরে বলেন যে একটা ভর্তুকি দীর্ঘদিন যাবত দিয়ে আসছেন, যেটা 1997 সালে শুরু হয়েছিল 25% দিয়ে। আর ওই 25% ইনসেন্টিভ নগদ সহায়তার ফসল কিন্তু আজকে এই যে $17 বিলিয়ন নিটের এক্সপোর্ট এবং ওভেনের $17 বিলিয়ন, টোটাল $34 বিলিয়ন এক্সপোর্ট এবং প্রায় 45 লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, এইটার ফল কিন্তু আজকে আমরা নিট সেক্টর কিন্তু অনেকটা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের ভ্যালু এডিশনের মাত্রা মোর দেন 85%। এবং আমাদের একটা শক্তিশালী ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, আমরা যেটাকে প্রাইমারি টেক্সটাইল সেক্টর হিসেবে বলে থাকি, স্পিনিং মিলগুলি, এর পাশাপাশি নিটিং, ডাইং, অ্যাক্সেসরিজ এর বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, এরপরে রয়েছে আমাদের প্রিন্ট, এমব্রয়ডারি ইত্যাদি। বিশাল একটা সেক্টর কিন্তু শিল্প সেক্টর গড়ে উঠেছে, যেখানে একটা বিশাল প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান হয়েছে। এই সেক্টরটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, এই টোটাল ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি সহ আমাদের এই সেক্টরটাকে, তাহলে সরকার যে ইতিমধ্যেই যে আমাদের প্যাকেজ গুলি দিয়েছেন, 30,000 কোটি টাকার একটা ওয়ার্কিং ক্যাপিটালের সুবিধা দিয়েছেন, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 20,000 কোটি টাকার দিয়েছেন, তার আগে আমাদের 5,000 কোটি টাকার একটা সুযোগ দিয়েছেন। আমরা কৃতজ্ঞতার সাথে এটাকে আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এগুলো আমাদের জন্য হেল্পফুল হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যদি আমাদেরকে এই ইনসেন্টিভের পরিমাণ, যেটা আমরা বর্তমানে 3.2% পেয়ে থাকি দেশীয় কাঁচামাল ব্যবহার করে রপ্তানির বিপরীতে, এইটাকে যদি বাড়ানো না হয়, তাহলে সমস্যাটা যে জায়গাটাতে দাঁড়াবে সেটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটের, আপনারা দেখেছেন ওয়ার্ল্ডের সকল প্রকার জার্নাল থেকে ফোরকাস্ট যেটা আসছে যে আগামী 1 বছরে মার্কেট সাইজটা নেমে আসবে অর্ধেকে। তো ফলে আমাদের যে এক্সপোর্টের ফিগারটাও কিন্তু কমে যাবে। যখন মার্কেট সাইজ ছোট হয়ে যাবে তখন রপ্তানি আদেশ কমবে, রপ্তানি আদেশ কমলে পরে প্রাইসও কিন্তু কমে যাবে, কারণ ওই ক্ষুদ্র সংখ্যক যে রপ্তানি থাকবে আদেশ, সেটা নিয়ে যখন একটা কারাগারে চলবে তখন প্রাইসটা কমে আসবে। তো ওই কম প্রাইসে যদি আমরা অর্ডার গুলি ধরতে না পারি, তাহলে কিন্তু যত প্রণোদনা প্যাকেজ আর যত কিছুই থাকুক না কেন, আমরা কিন্তু টিকে থাকা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। সুতরাং টিকে থাকার জন্য আমরা বলেছি টোটাল সেক্টর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আমাদেরকে টিকে থাকার জন্য অন্তত আগামী 2 বছরের জন্য 10% ইনসেন্টিভ দেওয়া হোক। জানি না সরকার এটা নিয়ে কি ভাবছেন, এই বাজেটে কোনো দিক নির্দেশনা আমরা পাইনি। তৃতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে এই ভর্তুকি যেটা আমাদেরকে দেওয়া হয়, এটা তো অ্যাকচুয়ালি ইনকাম না, কখনোই এটা কিন্তু ইনকাম না, এটা ভর্তুকি কিন্তু সরাসরি। কারণ আমরা যে সুতাটা দেশীয় স্পিনিং মিল থেকে কিনি, আর যদি একই সুতা ইন্ডিয়া থেকে আমরা কিনতে যাই, তাহলে 50 থেকে 60, 70, ইভেন $1 থেকে $1 পর্যন্ত বেশি দিয়ে কিনতে হয়। এই যে বেশি দিয়ে না কিনে আমরা এখানে বেশি দিয়ে কিনে লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা সাপোর্ট দিচ্ছি, এটারই ভর্তুকি আকারে কিন্তু আমাদেরকে সরকার নগদ সহায়তা দিচ্ছে। তো দিস ইজ নট ইনকাম, বাট আমাদের এটার উপর একটা 10% ইনকাম গত বছর ধরে দেওয়া হলো। এটা নিয়ে দেন দরবার করতে করতে 6 মাস আমাদের গেল, জানুয়ারি থেকে এটাকে কমিয়ে 5% করা হয়েছে, আবারও এই বাজেটে এটা 10%। কোন বিবেচনায় করা হয়েছে এটা আমাদের কাছে বোধগম্য নয়। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব যে এইটাকে অন্তত এই আমাদের যে নগদ সহায়তার উপরে ট্যাক্স, এটা আমাদের খুব গায়ে লাগে। আমাদেরকে 100 টাকা দিয়ে যখন 10 টাকা কেটে নেওয়া হয়, এটা আমাদের কিন্তু খুব গায়ে লাগে। কারণ মাস শেষে 3 মাস শেষে যখন আমরা এটা পাই, এটা দিয়ে আমাদের বিভিন্ন রকম দেনাগুলি শোধ করি, বিভিন্ন ধরনের বিলগুলি, ইলেকট্রিক, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলি আমরা শোধ করার একটা সুযোগ আমরা এটা থেকে পাই। সেখানে যদি এখান থেকে 100 টাকা দিয়ে 10 টাকা কাটা হয়, এটা আমাদের অত্যন্ত ব্যথিত করে, আমাদের গায়ে লাগে এটা দিতে। তো এটা পুনর্বিবেচনার জন্য অনুরোধ করব। আর সরকারের আমরা আমাদের যে ভ্যাট, যেটা আমাদের মোর্শেদ ভাই যেটা বললেন যে ভ্যাটের যে আওতাটা কিন্তু বেড়েছে। একটা জিনিস দেখেন, বিশ্বব্যাপী সকল দেশেই সকল রপ্তানি
বা বিদেশে যে মালটা পণ্যটা চলে যায় সেটার উপর কিন্তু ভ্যাট থাকে না। ভ্যাট কোনো কোনো দেশ আমরা জিএসটি ফেরত পাই, আমরা থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে বা যে কোনো দেশে মার্কেটিং করে আমরা ফিরে আসার সময় এটা ফেরত পাই। অর্থাৎ রপ্তানির উপর কখনোই ভ্যাট থাকে না। তো আমাদের রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলিকেও ভ্যাটের মুক্ত রাখা হয়েছে। এইভাবে বলা হচ্ছে জিরো ট্যারিফে ভ্যাট। তো জিরো ট্যারিফ মানে ভ্যাট দিতে হবে না, কিন্তু প্রতি মাসে আমাদের একটা রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা রেখে দেওয়া হয়েছে, যেটা আমরা মনে করি এটা আমাদের জন্য একটা চরম বিড়ম্বনা এবং একটা হয়রানির একটা জায়গা। এটা আমরা বহুবার বলেছি, এটার যুক্তিসঙ্গত কোনো কারণ, প্রতি মাসে রিটার্ন দাখিল করার যুক্তিসঙ্গত কোনো কারণ আমাদের কাছে জানা নেই, কিন্তু তারপরেও এটা আমাদেরকে করতে হচ্ছে, নাহলে জরিমানা দিতে হবে। তো এই যে পরিস্থিতি, এবং আমাদের রপ্তানির জন্য এক মিনিট শেষ করে দিচ্ছে, রপ্তানির জন্য আমাদের যে নগদে আমরা যে সমস্ত উপকরণগুলি কিনি, সেই নগদ উপকরণ কেনার ক্ষেত্রে সোর্সে আমাদের ভ্যাট ধার্য করে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমাদেরকে রীতিমতো হয়রানির শিকার হতে হচ্ছে। এগুলি থেকে আমরা মুক্তি চাই। আর বাকি আমরা এই মহা সংকটকালে সরকারের এই বাজেটকে সফল করার জন্য আমাদের সকলের উদ্যোগ, সকলের সহযোগিতা সরকারের সাথে থাকবে। আমরাও সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা সরকারের সাথে থাকতে চাই। তারপরও যেই জায়গাগুলিতে আমাদের কষ্টের জায়গাগুলি, এই জায়গাগুলি সরকার যদি বিশেষভাবে একটু নজর দিয়ে আমাদেরকে এই জায়গাতে অব্যাহতি দেন, আমরা ধন্যবাদ, আমরা খুশি হব এই জায়গাটার জন্য। ধন্যবাদ আমি আপনার কাছে আবার ফিরবো। এখন আমি এমন একজনকে আমন্ত্রণ জানাতে চাই বলবার জন্য, যিনি এফবিসিসিআই এর মতো কি অ্যাপেক্স বডি সেটার নেতৃত্ব দিয়ে থাকেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এবং তিনি সামগ্রিক বিষয়ে বলবেন। তিনি ব্যবসায়ীদের প্রতিনিধি, সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআই আমরা জানি, সেই রকম একটি সংগঠনের তিনি নাম্বার 2, অর্থাৎ আমাদের যে প্রেসিডেন্ট, তারপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হচ্ছে মুনতাকিম আশরাফ। মুনতাকিম আশরাফের কাছে আমি জানতে চাইবো সামগ্রিকভাবে, অর্থাৎ একটু আগে আমাদের হাতেম ভাই তিনি বলেছেন আরএনজি সেক্টরের সিনারিও বলেছেন, এবং অন্যান্য সেক্টর, ব্যবসায়িক যে অন্যান্য সেক্টর রয়েছে, সেই সামগ্রিক বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। এবারের বাজেট কেমন বাজেট হয়েছে এবং আপনার মূল্যায়ন জানতে চাইবো। মিস্টার মুনতাকিম আশরাফ। জি মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ। হাতেম ভাইয়ের সাথে অনেকগুলি জিনিসই আপনার হাতেম ভাই উঠে নিয়ে এসছে। আমি ওখান থেকে আসি। প্রথমে হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনার রপ্তানি পোশাক শিল্পের আপনার এটা ছিল আপনার 0.25%, সেটাকে কিন্তু আপনার এবার কেন এটাকে আপনার 0.5% করা হলো, 50 মানে আপনার ডাবল করা হলো, এটা একটা আপনার নেতিবাচক দিক হিসেবে আমি নেতিবাচক দিকগুলো আগে শুরু করি, দেন আমরা পজিটিভ গুলিতে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আপনি এখান থেকে শুরু করতে বলেছেন। আরেকটি হচ্ছে যে আপনার রিকন্ডিশন গাড়ি কারগুলির আপনার রেজিস্ট্রেশন ফি কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে আপনার ওভারঅল যা ছিল তার থেকে প্রায় 35% 40% মতো বেড়ে যাওয়া হয়েছে। এবং আপনার হচ্ছে গিয়ে যে আপনার শীতাতপ নিয়ন্ত্রিত আপনার এই যে লঞ্চ, সেটারও কিন্তু আপনার প্রায় 5% থেকে আপনার 10% বাড়িয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো হচ্ছে গিয়ে আপনার এবারের বাজেটে আপনার নেতিবাচক দিক। পজিটিভ দিকগুলি হচ্ছে আপনার কৃষি খাতে, এই মুহূর্তে কিন্তু আপনার কৃষি খাতে সবচেয়ে বেশি আপনার জোর দেওয়া লাগবে। সেখানে প্রত্যেকটিতেই আপনার যেটা আপনার 10% ছিল সেটাকে আপনার 5% করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এভাবে করে কৃষি খাতে আপনার টোটালি উৎপাদনের উপরে কিন্তু সরকার প্রচন্ড ভাবে আপনার এমফাসাইজ করেছে। আরেকটি ব্যাপার হচ্ছে, একটা মিনিট আমি একটু দেখে দেখে বলি, সেটা হচ্ছে যে আপনার কর্পোরেট ট্যাক্সেও কিন্তু আপনার 2.5%, হ্যাঁ 2.5% প্রায় আপনার দীর্ঘ 5 বছরের মধ্যে কিন্তু এটা আর কমানো হয়নি। এটা আপনার এই প্রথম আপনার 5 বছরের মধ্যে কমানো হলো, কর্পোরেট ট্যাক্সে 2.5% কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আপনার ব্যক্তিগত ভাবে আপনার আয়ের ইয়েটা যেটা আছে 2,50,000 ছিল, সেটাকে আপনার 3 লক্ষ করা হয়েছে, এবং 65 বছরের উপরে যারা আছে তাদেরটা হচ্ছে কি আপনার 3,50,000 করা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে অনলাইনে আপনার হচ্ছে রিটার্ন দাখিলে আপনার মিনিমাম 2,000 টাকায় আপনার এটা করা যেতে পারে। আমি তো এগ্রিকালচার এগুলো অলরেডি বললাম। এছাড়া আপনার হচ্ছে গিয়ে এটি আপনার হচ্ছে গিয়ে আপনার অ্যাডভান্স ট্যাক্স, এটার ব্যাপারে আমার একটু কথা ছিল, আমরা এটা সামনের দিকে বলবো, কারণ এখনো আমাদের ওভারঅল আপনার বিশ্লেষণগুলি করে আমাদের মোটামুটি 2 দিন লাগে যে আমরা ওভারঅল সবগুলি জিনিস বিশ্লেষণ করে তারপর আপনার মতামত দেওয়ার ব্যাপারে। তো সেখানে হচ্ছে যে আপনার এটি আপনার 5% ছিল, সেটাকে আপনার 4% করে নিয়ে আসা হয়েছে।
মূসক আইন কর আপনার 2 মেয়াদ হাতে বৃদ্ধি করা হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে ওভারঅল আপনি যদি দেখেন তাহলে আপনার মোটামুটি বাজেটটি আপনার ভালো হয়েছে। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে করোনা পিরিয়ডের মধ্যে কিন্তু আমাদের ইকোনমিকে বুস্ট আপ করার জন্য যেই জায়গাগুলি দরকার, আমার মনে হয় সেই জায়গাগুলিতে আমাদের যারা ব্যবসায়ীরা আছেন সবাই মিলে এই মাঝখানে আপনার এই প্রপোজাল গুলি দেওয়া উচিত। কারণ হচ্ছে কি যে আপনার এই মুহূর্তে ক্ষুদ্র মাঝারি শিল্পকে আপনার বেগবান করতে হবে, এগ্রিকালচার সেক্টরে আপনার বেগবান করতে হবে। এই মুহূর্তে এফডিআই এর একটা ভালো সম্ভাবনা আছে। আমরা ইতিমধ্যে হাতেম ভাই জানেন কিনা জানি না, আজকে কিন্তু আপনার অলরেডি যারা আপনার হচ্ছে গিয়ে যে 1200 আউটলেট বন্ধ করে দিয়েছে। দ্যাট মিনস এনডিটেক্স কিন্তু অনেক, হ্যাঁ এনডিটেক্স এর কিন্তু অনেক বড় কাজ কিন্তু বাংলাদেশে থাকে। হ্যাঁ, তো এনডিটেক্স এর মধ্যে আপনার পুলেন বিয়ার সহ যা যে কোম্পানিগুলো আছে তার মধ্যে যারা হচ্ছে কি সবচেয়ে বেশি অর্ডার আপনার বাংলাদেশে দেয়। তো সেই জায়গাতে 1200 আউটলেট ওয়ার্ল্ড ওয়াইড ওরা বন্ধ করে দিয়েছে ঘোষণা। এখন এর মাঝখানে অলরেডি চায়নাতে ওরা ওদের টোটাল প্রাইস আপনার 25% রিডিউস করে ফেলেছে। আপনি এখন যে কোনো জিনিসই কিনতে যান চায়নাতে 25 থেকে 30% কম দামে পাবেন। অলরেডি 7% গ্রোথ কিন্তু আপনার ভিয়েতনামে রয়েছে, ইন্দোনেশিয়ার রয়েছে, ইন্ডিয়াতেও আপনার কিছু কিছু যাচ্ছে। তো এই জায়গাতে আমাদের আপনার সবাই এখন সম্মিলিতভাবে এফডিআই এর দিকে আপনার জোর দিতে হবে। আমাদের জাপানিজ কোম্পানিগুলি সহ বিভিন্ন ইউরোপিয়ান কোম্পানিগুলি যেগুলি আপনার এই মুহূর্তে আপনার চায়নাতে আছে, এগুলি বিভিন্ন দিকে সুইচ করছে। সেই জায়গাটিতে আমাদের যদি দেখি যে আপনার অর্থ মন্ত্রণালয়ের 25 নম্বর তালিকায় হচ্ছে কি যে আপনার এফডিআই কে জোর দেওয়া হয়েছে। আমাদের এফডিআই কে জোর দিতে হবে। আমাদের না হলে আমাদের যে পরিমাণ ইম্পোর্ট আছে কয়েকদিন পরে কিন্তু আলটিমেটলি এক্সপোর্ট কিন্তু এই বছর বেশি হবে না। হ্যাঁ, এটা ওনারাও ভালো জানে। এখন এই মুহূর্তে আপনার আরএমজি সেক্টরকে টিকিয়ে রাখতে হবে। আমাদের একমাত্র সেক্টর যেটা আপনার 85 to 86% এক্সপোর্ট করে। তো সেই জায়গাটাতে আমার মনে হয় কাজ করতে হবে। আমি এর পরবর্তীতে আপনার অন্য আলোচনার সাথে আমি আসবো আর। থ্যাংক ইউ মিস্টার মুত্তাকি। আশরাফ, আপনি অনেকগুলো বিষয়ের আপনি অবতারণা করেছেন। আমার মনে হয় হাতেম ভাই এই ব্যাপারে একটু কথা বলুন, আমরা মনে হয় তাহলে জিনিসগুলো একটু সুন্দর হবে। হ্যাঁ হাতেম ভাই, আপনি এই ব্যাপারে আপনি যেটা বললেন আপনার এফডিআই সহ আপনার ওভারঅল এই মুহূর্তে আপনার চায়না থেকে বিভিন্ন দিকে সুইচ করছে। হ্যাঁ, সেই জায়গাটাতে আপনাদের বিটিএম এবং কি পর্যায়ে কাজ করছেন? কারণ এই সময় একটা কিন্তু অনেক বড় একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে আপনার বাংলাদেশে 100 ইকোনমিক জোন গুলি সহ। সেই পর্যায়ে আপনাকে এখন চিন্তা ভাবনা শুরু করেছেন? জি, ধন্যবাদ। আমি হাতেম ভাইকে হাতেম ভাই জি হাতেম ভাই জি হাতেম ভাই, এই যে উনি একটু আগে যে আমাদের সম্মানিত ভাইস বলেছেন যে এফডিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জি 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 আমাদের সম্মানিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ বিসিসিআই যে কথাগুলি বলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত কয়েকটি বিষয় উঠে আসছে সেখানে। যেমন এফডিএ এর কথা যেটা বলা হয়েছে, আমরা 2010 সাল থেকে বিকিমির পক্ষ থেকে জাপানে মার্কেটে কিন্তু আমরা দীর্ঘদিন কাজ করছি এবং তাদেরকে বিভিন্নভাবে বাংলাদেশে ইনভেস্টমেন্টে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা 2010 সালেই জাপান একটা পলিসি নিয়েছিল চায়না প্লাস ওয়ান। সেই ওয়ান কিভাবে বাংলাদেশে করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু এখানে আমাদের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা পরবর্তীতে দেখা দিয়েছিল সেটা ছিল যে মায়ানমার। তারা তখন খুঁজছিল যে সেই ওয়ান কি বাংলাদেশ হবে না মায়ানমার হবে। কিন্তু আলটিমেটলি যেটা দেখা গিয়েছে যে মায়ানমার আমাদের চেয়ে অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে, বিশেষ করে ল্যান্ড এবং পাওয়ার এবং এনার্জি এই জায়গাগুলিতে আমাদের চেয়ে তারা অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে সেখানে আকৃষ্ট করেছে। এবং বিশেষ করে চাইনিজ বহু ইনভেস্টমেন্টও কিন্তু যারা আমাদের সাথে বিভিন্ন সময় বাংলাদেশে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করেছে, আলটিমেটলি তাদেরকে কিন্তু আমরা তখন আনতে পারিনি। তো এই জায়গাগুলিতে সরকারের দিক থেকে বিশেষ একটা উদ্যোগ, বিশেষ করে পাওয়ার এবং এনার্জি এই জায়গাটা তারা বেশি গুরুত্ব দিচ্ছে। এই জায়গাটাকে যদি তাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, আমাদের যে স্পেশাল ইকোনমিক জোনগুলি যেগুলি গড়ে উঠেছে সেখানে একটা কিন্তু বিশাল অপরচুনিটি কিন্তু তাদের জন্য রয়েছে। এখানে আরেকটা যেটা নেগেটিভ দিক আমরা প্রায় আলোচনায় তাদের সাথে আমরা শুনি, সেটা হচ্ছে যে বর্তমানে যে শ্রমিকদের যে মানে অবস্থা, শ্রমিক নিয়ে আমরা যে একটা টালমাটাল অবস্থা আছি প্রায়, যেটা শ্রম অসন্তোষ ঘটে, এইটা তাদের জন্য একটা কিন্তু নেগেটিভলি তারা
বিষয়টাকে নিয়ে থাকি। আমরা আলোচনা করে তাদের সাথে যে জিনিসগুলি দেখেছি এটাও তাদের জন্য একটা নেগেটিভ দিক হিসেবে তারা উপস্থাপন করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আপনার ইপিজেড এর বাইরে সভা আইনের একটা বৈষম্য রয়েছে, এগুলি নিয়েও কিছুটা সমস্যা আছে। আমরা যদি এই জায়গাগুলিকে একটা প্যাকেজের আওতায় তাদেরকে যদি স্পেশাল ইকোনমিক জোনগুলিতে যদি আনতে পারি, তাহলে আমার মনে হয় এই জায়গাটাতে একটা বিশাল সুযোগ কিন্তু রয়েছে এই মুহূর্তে। আর বিশ্বব্যাপী টোটাল যেটা যারা ইন্ডেটেক্স এর কথা যেটা বললেন আমাদের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এর পাশাপাশি আরো অনেকগুলি বড় বড় ব্র্যান্ড কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই ব্যাংক্রাফটের জন্য আবেদন করেছে। এম এর মতো কোম্পানি, হ্যাঁ, সিআরস এর মতো কোম্পানি, এরকম বহু কোম্পানি, বড় বড় কোম্পানি কিন্তু চলে যাচ্ছে। তো সুতরাং মার্কেট সাইজটা আমি যেটা শুরুতেই বলেছিলাম, বিশ্বব্যাপী এই করোনার কারণে বিশ্বব্যাপী মার্কেট সাইজটা কিন্তু সংকুচিত হয়ে আসছে। ফলে আগামী 1 বছর আমাদেরকে এই সংকুচিত মার্কেটে আমাদেরকে টিকে থাকার জন্য আমাদের যে পলিসিটা দরকার সেইভাবে আমাদেরকে এগোতে হবে। আমাদেরকে এখন অধিক, তবে একটা আশার দিক হচ্ছে যে বিশ্বব্যাপী এই সংকটকালে লোয়ার এন্ডের যে প্রোডাক্টগুলি এগুলির কিন্তু কদর খুব বেশি কমবে না, হায়ার এন্ডের প্রোডাক্টটার ইয়েটাই কিন্তু মার্কেটটা কিন্তু কমবে। তো সেই জায়গাটাতে আমাদের একটা আশার দিক কিন্তু আছে। তারপর মার্কেট সাইজ যেহেতু ছোট হয়ে যাচ্ছে, সেখানে আমাদেরকে কম্পিটিশন করতে গেলে আমাদেরকে প্রাইস, যেটা বললেন যে 25% চায়না প্রাইস কমিয়ে দিয়েছে, আমাদেরকেও প্রাইস কমিয়ে বাইরের কাছ থেকে বাইরেদেরকে আকৃষ্ট করতে হবে। আর প্রাইস কমাইতে গেলে আমাদের যখন সবকিছুর কস্ট যখন দিন দিন বাড়ছে, সেখানে কিন্তু আমাদেরকে এই জায়গাটা আমাদের জন্য একটা শঙ্কার জায়গা, চ্যালেঞ্জের জায়গা, কিভাবে আমরা প্রাইস কমাবো। মাননীয় আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সাথে 2-3 দিন আগে একটা টকশোতে আমি ছিলাম, সেখানে ওনাকে আমি একটা অনুরোধ করেছিলাম যে এবার মাস থেকে যে বর্ধিত মূল্য যেটা নির্ধারণ করা হয়েছে, অন্তত আগামী 1 বছরের জন্য এটাকে স্থগিত করা। কারণ আপনারা জানেন বিশ্বব্যাপী বর্তমানে যে ফুয়েলের যে মূল্য, এটা অনেক নিচে নেমে আসছে। সুতরাং ফুয়েলের মূল্যের সাথে যদি আমরা এই জায়গাটাকে সমন্বয় করি, তারপরেও কিন্তু বিদ্যুৎ বিল বাড়াবার প্রয়োজন হচ্ছে না বলে আমরা মনে করছি। সেই ক্ষেত্রে অন্তত বর্ধিত মূল্যটা স্থগিত করা উচিত বলে আমরা মনে করছি। আর বাজেটের যে বাকি দিকগুলি, যেটা আমাদের যে বড় আকারের বাজেট, সেখানে এই বাজেটের যখন এই সংকুলন করতে গেলে, সেখানে ঘাটতি পূরণ করতে গেলে আমাদের সবাইকে এখানে সম্মিলিতভাবেই এই জায়গাটাতে আমাদের এগিয়ে আসতে হবে এবং সরকারকেও সহযোগিতা করতে হবে। রেভিনিউ কালেকশন থেকে শুরু করে সব জায়গায়, যদিও কোভিড এর কারণে কিন্তু গত কয়েক মাসে কিন্তু রেভিনিউ কালেকশন কিন্তু অনেক কমে গিয়েছে। সেই জায়গাগুলি যদি যথাযথভাবে অ্যাড্রেস করা যায়, নেটের আওতাটা যদি বাড়ানো যায়, মানে আমরা কিছু সংখ্যক লোক যারা, যেটা আমাদের এনবিআর এর একটা হিসাবে যেটা আমরা দেখেছি যে 23 লক্ষ লোক সারা বাংলাদেশে এই ইনকাম ট্যাক্স দিচ্ছে। তো এই জায়গাটাকে যদি আরো বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের উপর যে বর্ধিত যে চাপটা, সেই চাপটা কমে আসবে। তাহলে আমরা এই সরকারের এই বাজেটের যোগানটা আমরা সঠিকভাবে পেতে পারি। তো সুতরাং এখানে আমাদের একটা পরামর্শ থাকবে, এনবিআর যেন নেটের আওতাটা বাড়ায়। আপাতত আমি এখানে শেষ করছি। আমাকে 9টা আবার যমুনা টিভিতে একটু লাইভে ঢুকতে হবে, তার আগে আমি শেষ করে চলে যাব। জি, থ্যাংক ইউ হাতেম ভাই। আমি একটু প্রফেসর কবিরের কাছে আসতে চাই, বিকজ প্রফেসর কবির বেসিক্যালি ইজ অ্যান এডুকেশনিস্ট, এবং আমাদের একটি বড় কনসার্ন রয়েছে যে বাংলাদেশে এই প্যান্ডেমিকের জন্য বহু মানুষের চাকরি চলে যাবে। এই চাকরি চলে যাওয়া মানুষগুলো, বিশেষ করে এই প্যান্ডেমিক সিচুয়েশনে বলা হয়ে থাকে যে আমাদের 4 কোটি স্টুডেন্ট তারা ব্যাহত হয়েছে, একটু আগে প্রথমেই বলেছি, এবং বহু মানুষের চাকরি চলে যাবে। এইরকম অবস্থায় হিউম্যান রিসোর্স নিয়ে আমাদেরকে অনেক বেশি সরকারকে ভাবতে হবে। সেই বিষয়ে আপনি যদি আপনার মূল্যায়ন করেন প্রফেসর কবির। ধন্যবাদ প্রফেসর মাসুদ। আপনি যদি হিউম্যান রিসোর্স, হ্যাঁ ডেফিনেটলি আমি হিউম্যান রিসোর্স মোবিলাইজেশন সম্পর্কে বলবো। তার আগে একটু হাতেম ভাইয়ের মানে কিছু বললেন, তো এই জন্য যেহেতু আমি সেক্টরে, টেক্সটাইল সেক্টরে, আরএমজি সেক্টরে কাজ করি, হ্যাঁ, তো কিছুটা বলতে চাচ্ছিলাম। যেমন হাতেম ভাই যথার্থই বলেছে যে আমাদের কিছু ব্যারিয়ার আছে। আমি শুধু একটা উদাহরণ দেই, নিশ্চয়ই হাতেম ভাই ওই আর্টিকেলটা পড়েছে, ওই মেসেজটা পেয়েছে। ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট সেখানে আমেরিকান কতগুলি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যোগাযোগ করে প্রায় 24টার মতো ইন্ডাস্ট্রি তারা চায়না থেকে ইন্দোনেশিয়ায় শিফট করেছে। জাপানিজ অনেক কোম্পানি চায়না থেকে শিফট হচ্ছে।
তো সেখানে আমি মনে করি আপনারা ব্যবসায়িক সংগঠন, আপনারা দেশের জন্য অনেক কাজ করতেছেন, এবং আপনারা যদি সরকারের সাথে একটু আপনারা মানে আপনাদের যে ব্যারিয়ার গুলি আছে আমাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে আমি দেখেছি, আমি কিছুদিন আগেও একটা মেসেজ পড়েছি যে একজন ভদ্রলোক বিদেশি চিটাঙে উনি বিনিয়োগ বোর্ডে মানে কাঁদতেছিলেন, বিনিয়োগ বোর্ডের একজন কর্মকর্তার কাছে, একজন ডাইরেক্টরের কাছে। উনি হোটেল সেন্ট মার্টিন থেকে বিনিয়োগ বোর্ডের অফিস মানে খুব বেশি দূরে না, বা হোটেল আগ্রাবাদ থেকে, তো সেখানে তাদের ট্যাক্সি তাকে 500 টাকা নিয়েছে, খুব এটা বোধহয় 100 মিটার বা 200 মিটার ডিস্টেন্স, এবং সে তার অভিজ্ঞতার খারাপ অভিজ্ঞতার কথা সে বর্ণনা করতেছে। আমার কথা হচ্ছে যে আমাদের এই খারাপ অভিজ্ঞতাগুলি থেকে বের হয়ে আসতে হবে। আমরা সত্যিকারে যদি এফডিআই যদি বাড়াতে চাই, এই যে যেটা রিসোর্স মোবিলাইজেশনের কথা বলা হচ্ছে, আমাদের জনশক্তি আমরা ইমপ্লয়মেন্ট করতে পারবো যদি আমাদের এখানে ইন্ডাস্ট্রি বেশি করে হয়। এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারে যথেষ্ট ওনার আগ্রহ আছে, কিন্তু একজন ব্যক্তির পক্ষে সবকিছু করা সম্ভব না, আমরা সবাই জানি। তো কাজেই আমরা যার লেভেলে আছেন, বিশেষ করে ব্যবসায়ী সংগঠন, ওনাদের পক্ষে সবকিছুই করা সম্ভব, এবং ওনারা যদি পার্সোনাল লেভেলে যোগাযোগ করেন এবং যে ব্যারিয়ার গুলি আছে এই ব্যারিয়ার গুলি যদি ওনারা চেষ্টা করেন, সরকারের পক্ষ থেকে ওনারা সহযোগিতা পাবেন। এবং আমি আরো কিছু আইডিয়া বলতে চাচ্ছিলাম, যেমন ইন্ডিয়াতে আমি যেটা দেখতেছি, ইন্ডিয়ার যে ব্যবসায়ী সংগঠন ওনারা কিন্তু সরাসরি বিভিন্ন সংগঠনের সাথে কথা বলছে, মোদি গভর্নমেন্টের সাথে আলোচনা, ওনারা কিন্তু এই চায়না থেকে $3 ট্রিলিয়ন মার্কেট ইন্ডিয়াতে নেওয়ার জন্য ওনারা চেষ্টা করতেছে, ওনারা কিন্তু কঠিন ভাবে ওনারা কিন্তু লবিং করতেছে। তো আমি জানি না আমাদের ব্যবসায়ী সংগঠন ওনাদের তো নিশ্চয়ই টার্গেট থাকবে যে ওরা $2 ট্রিলিয়ন না $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট নিয়ে আসবে, এখনই ওনাদের এই মানে প্ল্যানটা করা উচিত। আরেকটা বিষয় বলবো যে আমাদের যে হাতেম ভাই যথার্থই বলছে যে আসলে যেটা মানে আমরা বলি যে ভ্যালু অ্যাডেড নাই, নর্মাল যেগুলি পোশাক, নর্মাল যেগুলি আমাদের টি শার্ট আছে, সেগুলির হয়তো খুব একটা ডিমান্ড কমবে না, এবং আলটিমেটলি আসলে এই ডিমান্ডগুলি থাকবে, কিন্তু আমাদের যেটা যেতে হবে যে আমাদের টেকনিক্যাল টেক্সটাইলের দিকে যেতে হবে। আমরা বাংলাদেশে এখনো টেকনিক্যাল টেক্সটাইলের দিকে যাইনি, কিন্তু এটার একটা বিশাল মার্কেট আছে ইউরোপ এবং আমেরিকায়। আমরা এই একটু ডাইভার্সিফাইড প্রোডাক্টে যেতে হবে, মানে নর্মাল আইটেম থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমরা বায়ার্স মার্কেট যেন না হয়, আমরা সেলার্স মার্কেটে যাই। এইটা আমার হাতেম ভাই তো অনেক মানে এই সেক্টর অনেকদিন ধরে আছেন, আমি হাতেম ভাইকে জানি যে আসলে আপনারা কাজ করেন যে কিভাবে এখানে আমরা সেলার্স মার্কেটে যাই। যেমন সেলার মার্কেটে যেতে হলে ডেফিনেটলি আমাদের R&D থাকতে হবে। R&D মানে আমাদের দেখেন কত আনফরচুনেট, আমরা এই সেক্টরে 80% 82% আমরা কন্ট্রিবিউশন রাখতেছি, অথচ কোনো রিসার্চ ইনস্টিটিউট নাই। জুট রিসার্চ ইনস্টিটিউট আছে, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, কিন্তু আমরা কেন, আমি দুইজন ব্যবসায়ী সংগঠনের লিডার আছেন, ওনাদের বলবো যে ভাই দেশের স্বার্থে আপনারা এগিয়ে আসেন, আপনারা বাংলাদেশ টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট করেন, সেখানে টেক্সটাইল এবং R&D সেক্টরের জন্য রিসার্চ হবে এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া একসাথে কাজ করবে, তাহলে ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট হবে। আপনার ইনস্টিটিউটে রিসার্চ হবে, এই রিসার্চ গুলি রেজাল্ট ইন্ডাস্ট্রি পাবে। এইভাবে আমরা আগাই, আমরা ওয়ান টাইম কাজ না করি। হ্যাঁ, আমরা দেখতেছি অনেস্টলি ভাই, আমরা কিছু মনে করবেন না, আমরা দেখতেছি শুধু ওয়ান টাইম সলিউশন যাচ্ছি। আমরা ওয়ান টাইম সলিউশন, আমরা সাস্টেইনেবল দিকে যাই, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে। সাস্টেইনেবল থাকলে কি আমরা আস্তে আস্তে করে আমরা অনেক বড় জায়গায় চলে যেতে পারবো। তো কাজেই প্রথম কথা হচ্ছে এফডিআই এর জন্য আমাদের যে ব্যারিয়ার গুলি আছে, সেই ব্যারিয়ার গুলি আপনারা চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। আমাদের 100টা ইকোনমিক জোন আছে, সবগুলি ইকোনমিক জোন ফ্রি হয়ে আছে। আপনারা বলেন যে একটা করে ইকোনমিক জোন আপনারা নিয়ে নেন, বড় বড় কোম্পানিকে বলেন, আপনারা সেটা পারবেন। এবং যত ব্যারিয়ার থাকুক না কেন, আপনারা যদি, আমি বলে দিতে পারি, আপনারা যদি চেষ্টা করেন সব ধরনের ব্যারিয়ার আপনারা ভাঙতে পারবেন। এটা আমি 100% আমার বিশ্বাস আছে আপনাদের প্রতি। এবং যদি আপনারা করেন এটা, দেখবেন টয়োটার মতো কোম্পানি, তাদের যে সাপোর্ট, তাদের যে টয়োটার অনেক কিছু স্পেয়ার, যেমন টেকনিক্যাল টেক্সটাইল, ওখানে অনেক কিছু প্রয়োজন হয় আপনার গাড়ির স্কাইতে, তারপরে ডোরে, এই কাজগুলি আপনারা কিন্তু অনেকগুলি কিন্তু বাংলাদেশে অর্ডার নিয়ে আসতে পারেন। আশা করি আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমার মনে হয়, আর যেটা জব মোবিলাইজেশনের কথা বলছে গ্রামীণের নাম্বারে, এই ইন্ডাস্ট্রিগুলি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে যারা আনএমপ্লয়েড হচ্ছেন তাদের কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর কবির, আপনি যথার্থ বলেছেন। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রজেক্ট চালু করেছেন, আমার গ্রাম আমার শহর।
আমরা সকলে জানি যে ব্র্যাক কিন্তু গ্রামে গঞ্জে কাজ করে, বাংলাদেশ কিন্তু গ্রাম নির্ভর একটি দেশ। সেই জন্য আমি KM মোর্শেদ ওনার কাছে জানতে চাইবো যে আমাদের এই গ্রামীণ অর্থনীতি বা গ্রামীণ এই প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আপনার কি মূল্যায়ন আছে? KM মোর্শেদ, ব্র্যাকের ধন্যবাদ। ডিরেক্টর। আমরা মানে বাজেটের কনটেক্সটেই যদি আলাপ করি তাহলে আবার বলছি যে এই বাজেটে আমাদের এগ্রিকালচার আমরা যেটা হয়েছে যে এগ্রিকালচারে আমাদের কিছু এক্সট্রা ইনসেন্টিভ দেওয়া হয়েছে মেকানাইজেশনে, কিন্তু গ্রামীণ অর্থনীতি এখন এগ্রিকালচার নির্ভর। এগ্রিকালচারে আমরা এই করোনাকালীন সময়ে মেজর যে সমস্যা দেখলাম, করোনা এগ্রিকালচার ক্ষতি হয়েছে যোগাযোগ, ক্ষতি হয়েছে মার্কেট। তার ফলে আমরা দেখলাম বিভিন্ন ধরনের এগ্রিকালচার সেক্টর, এই সময়টা মার্কেট থেকে মার্কেটে হয় খোলা হয়, সেখানে একটা বড় ঝামেলা হলো যে মাছ ধরা বন্ধ হয়ে গেল। তো মৎস্য সেক্টরে একটা বড় ধরনের প্রবলেম হয়েছে, পোল্ট্রিতে হয়েছে, ডেয়ারিতে হয়েছে, ক্রপসে হয়েছে, ভেজিটেবলস হয়েছে, এবং এটা হয়েছে কারণ অ্যাক্সেস টু মার্কেট ওয়াজ ব্লকড। এইটা আমি কিছুদিন আগে 3-4 দিন আগে একটা আলোচনা মাননীয় কৃষি মন্ত্রীও ছিলেন, তো উনিও বলছিলেন যে আমাদের আসলে এইখানেই বড় সেইটা আমরা চাই এই বাজেটে কোন খাত থেকে বাজেট ইজ এ প্ল্যান, এটা বাইবেল না। বাজেট আমরা জানি বাজেট যখন ইমপ্লিমেন্টেশন হয় এই সময় প্রচুর অদল-বদল হয়। আমরা চাচ্ছি যে পার্সোনালি আমি মনে করি এই দিকটা যদি খেয়াল রাখা যায়। 2 নাম্বার হচ্ছে গ্রামীণ অর্থনীতির জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, বলা হয়েছে সেইখানে ব্যাংকের মাধ্যমে ব্যাপারটাকে আমি বিভিন্ন ফোরামে বলেছি এটা বিবেচনার সাথে ক্ষুদ্র যে গ্রামের চায়ের দোকান চালায় তাকে বললে ব্যাংক থেকে লোন নিতে পারবে না। কৃষিজীবীদের একটা বড় অংশ হচ্ছে তাদের কাছে কোনো কোলাটারাল দেওয়ার জিনিস নাই, যে ব্যাংকে যে কোলাটারাল দিয়ে হবে না। এবার সেটা নিয়ম করেছে যে কোলাটারাল বদলে যে বর্গা চাষি গুলো, এই বর্গা চাষের একটা ডকুমেন্ট। আমরা জানি বাংলাদেশে বর্গা চাষির অ্যারেঞ্জমেন্ট হয় মুখে মুখে, যে জমির মালিক সে মুখে বলে দেয় এই 2টা জমি তুমি চাষ করো, তো ওইখানে জমির দলিল বানাতে পারে, ওই জাতীয় দলিলও কখনো তৈরি হয় না। তো সব মিলিয়ে আমরা চাই যে এই বাজেটটা, বাজেট যাই হোক, বাজেট ইমপ্লিমেন্টেশনটার দক্ষতা যেন পারে, এবং সেটা বিশেষ করে যারা অনেকে বলেন যে স্বাস্থ্য খাতে আরো বাড়ানো যেত, প্রত্যেক বছর স্বাস্থ্য খাতে যা বাড়ানো হয় তার কিছুই খরচ হয় না, শিক্ষা খাতে বাড়ানো হয় খরচ হয় না। তো ওই খরচের দক্ষতা বাড়াবার জন্য আরেকটু যদি আমরা চিন্তা করতাম, বিশেষ করে এই জাতীয় কেতাবি কায়দা থেকে বের হয়ে এসে যদি ইনোভেটিভ কিছু করা যেত। একটা ইনোভেটিভ অবশ্য চেষ্টা করা হচ্ছে এখন যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে এখন এইবার যে সরকার যে প্রধানমন্ত্রী যেটা উপহার বলা হচ্ছে যে 50 লক্ষ ফ্যামিলির জন্য 2,500 টাকা সেটা দেওয়ার চেষ্টা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল। এটা একটা ইনোভেশন। এর বাইরেও আমার আরো ইনোভেশন দরকার আছে, যাতে করে যে বাজেটটা আছে সেটি যেন প্রপারলি ইমপ্লিমেন্ট হয়। যদি না হয় তাহলে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, আমাদের স্কুল ঘর শক্ত হবে, মাস্টাররা কাটা হবে, শিক্ষার্থীরা কাটা হবে, সেই জায়গাটা একটু নজর দিতে হবে। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখন একে আসতে চাই মিস্টার মুনতাকিম আশরাফের কাছে। তার কাছে একটি প্রশ্ন আছে। বাংলাদেশ যেহেতু এগ্রিকালচার নির্ভর দেশ, কৃষি নির্ভর দেশ বাংলাদেশ, সেখানে এগ্রিকালচারে কি রকমের গুরুত্ব এই বাজেটে দেওয়া হয়েছে, এবং আপনি অ্যাপেক্স বডি অর্থাৎ বিসিসিআই এর মতো একটি সবথেকে বড় বিজনেস সংগঠনের আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনার কাছে জানতে চেয়েছে একজন তিনি কমেন্ট করেছেন একজন দর্শক, যে এগ্রিকালচারে কি ভাবছে, এবং আপনি জানেন যে স্বাস্থ্য খাতে 29,247 কোটি টাকা
স্বাস্থ্য খাতে এবছর বাজেট বরাদ্দ করা হয়েছে, সেটি যথেষ্ট কিনা সেই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই। প্রথমত মাসুদ ভাই, আমি একটু বলি, হ্যাঁ এক মিনিট আমি একটু বলে নিই, আমি একটু বিদায় নিতে চাই, আপনারা যদি কিছু মনে না করেন, আমার একটু যমুনায় লাইভে ঢুকতে হবে। আপনি ঢুকে যান, আপনার 8 মিনিট সময় আছে, আপনি চলে যান। জি, কথা থ্যাংক হবে ইউ ভেরি মাচ। আতেন ভাই। জি জি জি, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা জি, আসসালাম। স্বাগত। জি। প্রথমত হচ্ছে যে আপনার কৃষি খাতে আমি প্রথমে বলেছি যে আপনার যেটা হচ্ছে যে আপনার এবার ভালোভাবে আপনার কৃষি খাতে আপনার প্রচুর প্রণোদনা দেওয়া হচ্ছে, আলাদাভাবে আপনার এই সেক্টরের জন্য আপনার এমফাসাইজও করা হচ্ছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে জি আপনার নট অ্যাবাউট দ্য করোনা ভাইরাস, আপনার করোনা ভাইরাসের আগে থেকেও আপনার ওভারঅল ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইউরোপিয়ান ওয়ার্ল্ড আপনার মনে করছে যে সাউথ ইস্ট এশিয়া হচ্ছে কি আপনার এগ্রিকালচারের জন্য আপনি একটি ভালো জায়গা, যেটা হচ্ছে নেক্সটের দিকে আপনি এখান থেকে উৎপাদন করে কোয়ালিটি ফুড উৎপাদন করেই আপনার ওদিকে আপনার এক্সপোর্ট হবে। সেই জায়গাটি কিন্তু আপনার অলরেডি তৈরি হচ্ছিল, সেটা আমরা আরো করোনা ভাইরাসের 6-7 মাস আগে থেকে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারছিলাম, এবং আমরা কিন্তু ওখানে আপনার ফুড প্রসেসিং এবং কোল্ড চেইনে যাতে একটা সুন্দর একটা চেইন মেনটেন হয় সেই জায়গাতে কিন্তু আমরা কাজ করছিলাম। আপনি যদি আপনার নর্থ আমেরিকা ধরেন এবং ইউরোপ ধরেন, তারা কিন্তু আপনার এদিকে এবং মিডল ইস্ট সহ, কারণ ওখানে আপনার প্রোডাকশন কস্ট যা হয় সেটা কিন্তু ওরা সাউথ ইস্ট এশিয়ার থেকে আপনি ইন্ডিয়া, বাংলাদেশ, চায়না এই কয়েকটা কান্ট্রিকে কিন্তু আপনার ওরা টার্গেট করেছে। তো বিষয়টা হচ্ছে যে সেখানে বাংলাদেশের অনেক বড় একটা অপরচুনিটি আছে। আর এই মুহূর্তে আমরা যেহেতু আপনার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই জায়গাটিতে আপনার কোল্ড চেইনটা যদি আমরা মেনটেন করতে পারি এবং পুরো টোটালি আপনার প্রান্তিক পর্যায় থেকে নিয়ে ভোক্তার কাছ পর্যন্ত যদি পৌঁছে যাওয়া যেতে পারে, তাহলে কিন্তু ইকোনমিতে একটা ভালো একটা বুস্ট আপ হবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি হেলথ সেক্টরের কথা বলছেন, হেলথ সেক্টরের ব্যাপারে আমি বারবারই বলে আসছি যে আমাদের এখানে যে আমলাতান্ত্রিক জটিলতা আছে, এই আমলাতান্ত্রিক জটিলতা নট ইন দ্য হেলথ সেক্টর, ইন এভরি সেক্টর। তো এই জায়গাটাতে আপনার সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একা আপনি কাজ করলে হবে না। এই মুহূর্তে আমাদের মনে করতে হবে যে এই মুহূর্তে করোনাটি একটি যুদ্ধ, এবং সেই যুদ্ধে আমাদের সবাইকে একসাথে নেমে কাজ করতে হবে। এখন যদি আপনার 500 টাকার চশমা যদি 5,000 টাকা আপনার বিক্রি হয়, হেলথ সেক্টরে যদি আপনি ওটা কিনে নেয় 5,000 টাকা দিয়ে আপনার পিপিই নেয় 2,000 টাকার পিপিই। সো এইসব জিনিসগুলি এবং এই দুর্নীতিগুলি থাকলে আলটিমেটলি আপনি যত বড় বাজেট বানান আর ভালো করেন, সেই জায়গাটিতে আপনার কাজ হবে না। সুশাসনের দিকে এই মুহূর্তে সবাই জোর দিতে হবে। তারপর হচ্ছে গিয়ে আপনার হুমায়ুন ভাই যেটা বলছিল আপনার অ্যাবাউট দ্য একাডেমিয়া নিয়ে আমরা অলরেডি 1 বছর ধরে কাজ করছি। আমরা টরন্টো এবং সেনেকা, তারা আপনি টেকনিক্যাল ভাবে আমাদেরকে লজিস্টিক ভাবে আপনার সাপোর্ট দিবে। এখানকার জন্য আপনার টেকনিক্যাল ইনস্টিটিউট, এপিসিসি ইউনিভার্সিটি তে আপনি কিভাবে আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কোন কোন সাবজেক্ট গুলো আমাদের দরকার হবে সেই ব্যাপারে অলরেডি রিসার্চ ওয়ার্ক শুরু হয়ে গেছে, এবং আমরা ইভেন আপনার গভর্নমেন্টের সাথে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে এগুলি নিয়ে কাজ করছি। সো আমাদের এটা তো আপনার হান্নান ভাই, হুমায়ুন ভাই বুঝবেন যে আপনার এটা একদিনে করা সম্ভব না, এগুলি তো অনেক রিসার্চ ওয়ার্ক আছে। যদি আমরা দেখা গেল যে কোনো একটা জিনিস নিয়ে নেমে গেলাম কিন্তু সেটা আলটিমেটলি দেশের কাজে কাজ হচ্ছে না, সেটার জন্য আমরা ভালো মতো কাজ করতে চাচ্ছি। কারণ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে দেখা গেছে যে যদি আপনি 10 বছর আগে দেখেন, দেখা গেছে যে 10 থেকে 15 বছর আগে সবাই কম্পিউটার সায়েন্সে পড়া শুরু করেছে। হ্যাঁ, সবাই আপনার কম্পিউটারে পড়া শুরু করেছে। দেন আপনার ট্রেন্ড আসলো হচ্ছে গিয়ে বিবিএ এমবিএ সবাই আপনার গণহারে করা শুরু করলো। তো বিষয়টা হচ্ছে যে আমাদের আপনার সব গ্রাজুয়েট দরকার নেই, আমাদের টেকনিক্যাল লোক দরকার আছে। এবং আমরা যে বাইরে যে আমরা হিউম্যান রিসোর্স আপনার এক্সপোর্ট করছি, সেখানে বাংলাদেশে আপনার এই জায়গাটিতে আমরা যে কাজ করছি সেখানে আমাদের রেমিটেন্স আরো বেশি আসা উচিত ছিল, যেখানে আমরা উল্টা ইন্ডিয়া সহ বিভিন্ন দেশকে আমরা টপ লেভেল ম্যানেজমেন্টের মধ্যে আমরা অনেক টাকা আমরা আমাদের বাংলাদেশ চলে যাচ্ছে। তো সেই জায়গাগুলিতে একসাথে সমন্বয় ভাবে আপনার কাজ করার বিষয় আছে। আরেকটি বিষয় হচ্ছে যে মাসুদ ভাই আপনি আরেকটা কি জানি বলেছেন, হেলথ সেক্টরের কথা তো আমি বললাম, আরেকটি কথা বলেছেন এগ্রিকালচারে বলেছি, আরেকটা বিষয় যেটা বলেছেন আমি ভুলে গেছি। আর হচ্ছে আপনার আমাদের যে হিউম্যান রিসোর্স একটা বড় ফ্যাক্টর, যে বাংলাদেশে বহু মানুষ চাকরি হারাবে, সেই বিষয়ে আপনার মূল্যায়ন কি? বাংলাদেশের ধারণা করা হচ্ছে যে বহু মানুষ চাকরি হারাবে, আমরা যদি এমপ্লয়মেন্ট জেনারেট না করতে পারি তাহলে
মাসুদ ভাই, বিষয়টা হচ্ছে যে আপনার সারা পৃথিবীতেই আপনার বহুত মানুষ আপনার চাকরি হারাবে, শুধু না বাংলাদেশ না। এখানে আমাদের এখন এই মুহূর্তে আপনার যদি আমরা স্মার্টলি না খেলতে পারি, আমাদের যদি আমলাতান্ত্রিক জটিলতা এখনো আপনার অন্য সময়ের মতো থেকে থাকে, তাহলে কিন্তু কাজ হবে না। আমাদের এখন যে কাজ আমরা 1 মাসে করতে পারতাম সে কাজ আমাদের 2 দিনে করতে হবে। আমরা ভিয়েতনামের স্টাইল ফলো করতে হবে। ভিয়েতনামে আপনার যে স্টাইল ফলো করছে সেই স্টাইল ফলো করলে আমরা এই মুহূর্তে অনেকটুকু আপনার আমাদের ইকোনমিতে বুস্ট আপ হবে। ক্ষুদ্র মাঝারি শিল্পকে আমাদের এনিহাও বুস্ট আপ করতেই হবে। আমাদেরকে এই ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, তাহলে কোনোভাবেই আপনার জিডিপিতে 2-3% অ্যাড হবে না। ধন্যবাদ। ট্রু না। আরেকটি কোশ্চেন রয়েছে মুনতাকিম ভাই আপনার কাছে। উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ করা বাংলাদেশের টোটাল জনসংখ্যার প্রায় 50% ধরা হয়ে থাকে নারী। সেই নারীদেরকে একটি কোশ্চেন আসছে, সেই নারীদেরকে যদি আমরা প্রপারলি এটা না করতে পারি, উইমেন এন্টারপ্রেনিউরশিপ, এসএমই যে ব্যবসার কথা আপনি বলেছেন, সেই বিষয়ে একটি কোশ্চেন আসছে যে নারীদের। আমি আপনার কাছে কোন দেশে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে কি বিরোধী দল প্রধানমন্ত্রী হচ্ছে কি আপনার নারী, বিরোধী দলের নেত্রী হচ্ছে কি নারী, স্পিকার হচ্ছে কি নারী, এবং আপনার আরএমজি সেক্টরে আপনার 70% হচ্ছে কি নারীরা কাজ করছে। সো এখানে আপনার ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নেই। এবং উপজেলা জেলা ভিত্তিক ভাবে যেসব চেম্বার গুলি আছে তার সাথে কিন্তু ওমেন চেম্বারও আলাদাভাবে করা আছে। হ্যাঁ, সো সেভাবে কিন্তু নারী এবং পুরুষের বৈষম্য কিন্তু বাংলাদেশে আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, ইন্ডিয়াতেও কিন্তু নারী এবং পুরুষের যে বৈষম্য সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশ অনেক আগেই উঠে এসেছে। এবং আপনার একেবারে প্রান্তিক পর্যায়েও যদি আপনি দেখেন, নারীরা কিন্তু এখন তাদের অধিকার বাস্তবায়নে কিন্তু আপনার একদম সক্ষম। আমরা যদি দেখি যে আজ থেকে 10 বছর আগে ডেইলি লেবার হিসেবে নারীর স্যালারি ছিল একরকম, পুরুষের স্যালারি ছিল আরেক রকম। সেই বৈষম্য কিন্তু এখন নেই। যে যার কাজ জায়গা থেকে আপনার যতটুকু কাজ করতে পারছে সেই জায়গা থেকে কিন্তু তার প্রমোশন হচ্ছে। আজকে যদি আমরা দেখি যে আপনার ইভেন পুলিশেও আপনার হচ্ছে গিয়ে যে আপনার এসপি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু আপনার নারীরা আছেন। আজকে যদি আমাদের সরকারি পর্যায়ে আপনার সচিব পর্যায়ে যদি দেখি, আমাদের প্রচুর আপনার নারী আছেন। আজকে আমাদের সংরক্ষিত আসন ছাড়াও আপনার বহুত নারী এমপি কিন্তু আপনার এই মুহূর্তে আপনার এসছে। আমাদের এপিসিসিআই তে ইলেকশন করেও অনেক নারী ডিরেক্টররা কিন্তু আপনার এসছেন। সো বিষয়টা হচ্ছে যে এখানে নারী এবং পুরুষকে আপনার এখন মানে ভাগ করার কোনো জায়গা নেই। আমাদের সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এটাই আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ। এই যে প্যান্ডেমিক সিচুয়েশন আপনি যথার্থ কথা বলেছেন যে দল মত পথ সবকিছু নির্বিশেষে আমাদের একসাথে কাজ করতে হবে। আমাদের এই ইয়েটাকে যদি আমরা ড্রাইভ করে নিয়ে যেতে চাই, এরকম একটি চ্যালেঞ্জিং সিচুয়েশনকে সামনের দিকে নিয়ে যেতে চাই, এটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, বিশ্বব্যাপী সমস্যা। আপনি মুনতাকিম আশরাফ আপনি যথার্থ বলেছেন। আমি একটু মিস্টার মুর্শিদের কাছে আসতে চাই এই জন্যে যে আমরা জানি যে স্বাস্থ্য খাতে বাংলাদেশে আমরা দেখেছি যে অনেক রোগী, অনেক কনসার্ন আছে যে অনেক রোগী ভর্তি হতে পারছে না বিভিন্ন হাসপাতালে, গিয়ে আইসিইউ পাচ্ছে না, বহু রোগী রাস্তায় মারা গেছে, এরকম একটি কনসার্ন আছে। সেরকম অবস্থায় স্বাস্থ্য খাতের বাজেটটি আমার মনে হয় যে আরো বাজেট বা বরাদ্দ বেশি বাড়ানো উচিত ছিল। সেই পর্যায়ে আপনার একটি এক্সপিরিয়েন্স রয়েছে মিস্টার মোর্শেদ। আমি জানি যে ব্র্যাকের মতো একটি বড় এনজিও আপনারা পরিচালনা করেন এবং সেখানে আপনাদের এক্সপার্ট, আপনাদের অনেক ট্রেনিং, অনেক হয়, সেখানে আপনার ওপিনিয়নটা আমরা জানতে চাইবো যে এই সেক্টরে আরো বরাদ্দ বাড়ানো যেতে। মিস্টার মোর্শেদ। আমি আবার সরি আমি রিপিট করতে চাই যে এই বরাদ্দটা সিগনিফিকেন্ট, কিন্তু এইটা ইজ নট দ্য হোল স্টোরি। হাউ ইউ আর গোয়িং টু ইউজ দিস মানি ইম্পর্টেন্ট। আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। আমি এডুকেশনের যা পয়সা অ্যালোকেট করলাম সেটা দিয়ে যদি আমি স্কুল বিল্ডিং বানাই আর শিক্ষকদের ট্রেনিং এ যদি পয়সা খরচ না করি, বা আমি যদি এই স্বাস্থ্যের টাকাটা দিয়ে আরো কয়েকটা হাসপাতাল বানাই কিন্তু হাসপাতালে ডাক্তার নিয়োগ না দিই, তাহলে আমার লাভ হবে না। এই যে বরাদ্দ, সেই বরাদ্দ দিয়ে হাসপাতাল কোথায় হবে? ঢাকায় হবে না জেলা শহরে হবে না উপজেলা হবে না গ্রামে হবে? তার উপরে ডিপেন্ড করবে কারা পাবে সুবিধা, কাদের সুবিধা লাগবে। হ্যাঁ, তো
আমরা মোর কনসার্ন উইথ দ্য কোয়ালিটি অফ অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, আমাদের স্বাস্থ্য খাতের বরাদ্দ, আর আমি আরো বারবার কথা বলি না এই জন্য যে প্রত্যেকবার আমরা দেখেছি, প্রতিবার এবং এমন কোনো এক্সেপশন নাই, যে আমরা যা বরাদ্দ করি তার 80% বেশি খরচ করতে পারি না। তাই যদি হয় তাহলে এবার না হয় কিছু তো বেশি বরাদ্দ হয়েছে, 100% খরচ করে দেখি। মাননীয় প্রধানমন্ত্রীর গত একনেকেও বলেছেন যে তোমরা যদি যুক্তিসঙ্গতভাবে খরচ করতে পারো আরো টাকা অ্যালোকেশন দেওয়া যাবে। তো আমি এই বরাদ্দ কম বেশি এই আলোচনাটা খুব হয়, কিন্তু বরাদ্দর পরে টাকাটা কোথায় খরচ হবে এবং তাতে করে কার উপকার হবে সেই আলোচনাটা হওয়া জরুরি মনে করি। এই জন্য আপনার এই প্রশ্নের জবাবে আমি বলছি যে এডুকেশন হেলথের যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশনটা গতবারের চেয়ে রিভাইজডের চেয়ে বেশি আছে। গতবারে রিভাইজটা দেখবেন মূল অ্যালোকেশনের থেকে অনেক কম। আমরা আশা করি এইবারের রিভাইজ বাজেটটা মূল অ্যালোকেশনের চেয়ে বেশি হবে এবং এটা এমন ভাবে খরচ হবে। আপনার মনে আছে এইবারই যখন কোভিড নিয়ে অনেক আলোচনা শুরু হয়, আমরা কয়েকটা হাসপাতাল দেখলাম যে হাসপাতালে আইসিইউ আছে, আইসিইউ বেড আছে, ইকুইপমেন্ট আছে, কিন্তু সেগুলি 3 বছর ধরে ব্যবহার করা হয় না বলে নষ্ট। আমরা চাই যে এইবার যে খরচটা হবে, এইবারের টাকায় যে আইসিইউ হবে সেইটা 2 বছর পরে নষ্ট হয়ে যাবে না, এবং নষ্ট যাতে না হয় তার জন্য ওইখানে প্রপার আইসিইউ ডাক্তার, আইসিইউ নার্স, আইসিইউ ফ্যাসিলিটি চালু করতে হবে। এনশিওর করতে হবে যে অবস্থা একটু চেঞ্জ হয়ে গেলেই যেন রোগীদেরকে বাধ্য করা না হয় প্রাইভেট আইসিইউতে যেতে, সরকারি আইসিইউ বাদ রেখে, যাতে করে সরকারি আইসিইউ 3 বছর পরে নষ্ট হয়ে যায়। সো এই জিনিসগুলি যদি খেয়াল না রাখি, শুধু টাকার অঙ্কের আলোচনাটা আমার মনে হচ্ছে একটু ন্যারো মাইন্ডেডই হয়ে গেল, মানে খুব ন্যারো ফোকাসড হয়ে গেল। কারেক্ট, কারেক্ট, আপনি যথার্থ বলেছেন যে আমাদের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেটি যদি অপটিমাম ইউটিলাইজেশন হয় বা সঠিকভাবে ব্যবহৃত হয় তাইলে এই বাজেটটি যথেষ্ট বাজেট। যথার্থ কথা বলেছেন। আমি একটু প্রফেসর কবিরের কাছে বলতে চাই, এই বিষয়ের সাথে একমত কিনা, মুর্শিদ যেটি বলেছেন সেই মতের সাথে আপনি একমত? না, ঠিকই বলেছেন আমাদের মুর্শিদ ভাই, যথার্থই বলেছে যে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক আছে, বাজেট আসলে বাজেটটা কোথায় খরচ হচ্ছে, কি হচ্ছে, মানে 29,000 কোটি টাকা ইজ এ গুড অ্যামাউন্ট অফ মানি, এখানে আমি মনে করি বরঞ্চ এটা প্রপারলি এটা যাওয়া উচিত। এবং প্রপারলি যেটা বললেন যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে 2-3 বছরের মধ্যে আইসিইউ মেশিন নষ্ট হচ্ছে। এখন আমি যতটুকু জানি যে আমাদের দেশে আইসিইউর এক্সপার্ট নাই, মাত্র 10 জন না 12 জন আইসিইউর এক্সপার্ট। তো আমরা এতদিনে আইসিইউর এক্সপার্ট তৈরি করতে পারিনি। তো এটা তো আমি জানি না আসলে হেলথ সেক্টর, কারণ যেহেতু আমি হেলথের মানুষ না, আর হেলথ সেক্টর সম্পর্কে কথা বলার স্পর্ধাও আমার থাকা উচিত না। তবে যতটুকু বুঝি, আমি আগেই প্রথমে বলেছি আমি যে দুইটা সেক্টরকে আমাদেরকে আপ টু দ্য মার্ক হতে হবে। একটা হচ্ছে এডুকেশন সেক্টর আর একটা হচ্ছে হেলথ সেক্টর। এই দুইটা সেক্টরে আপনারা বলতেছেন আজকে এফডিআই এর কথা, আমি বলি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা দুইটা সেক্টরকে আপনারা ওরকম বিশ্বমানের করেন, মানুষের আস্থা নিয়ে আসেন। আর আমি আপনার মতো যারা আমাদের ওই যে আমাদের বড় ভাই এফবিসিসিআই, এখন আমরা যদি আমাদের সর্দি কাশি হলে মাউন্ট এলিজাবেথের কথা চিন্তা করি, তাহলে তো আমার দেশে আমি যেটা বললাম একমাত্র যে ওয়ান টাইম আমরা চিন্তা না করি। কারণ আপনার টাকা আছে, আপনি মাউন্ট এলিজাবেথ যাবেন, আপনি বামরুদ যাবেন, কিন্তু আমি হুমায়ুন কবির তো যেতে পারবো না। আমরা মানসিকতা পরিবর্তন করি, আমি অনেস্টলি বলি, কিছু মনে করবেন না, আমাদের মানসিকতাটা পরিবর্তন করি যে আমরা এদেশেই গড়বো, এদেশেই মরবো। না হলে কি জানেন, আমি আপনি যাব, আমার ছেলেমেয়েরা এখানে থাকবে না এই দেশে। আমার ছেলে মেয়ে বলতেছে সেদিন রাত 1টায়, বলছে যে তুমি এদেশে কেন আছো, তুমি তো পিএইচডি করে জার্মানিতে বা ওখানে কানাডায় চলে যেতে পারতো, ওখানে থাকতে পারতো, তুমি কেন আসছো, কেন আমরা বন্দি দশায় আছি? তো কাজেই আমি আর কিছু বলতে চাই না, শুধু বলতে চাই একটা কথা, যে আমরা দুইটা সেক্টরকে ডেভেলপ করে আমাদের ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাইরে যেতে দেব না, আমাদের দেশে পড়তে হবে। এদেশকে তোমার ভালোবাসতে হবে, এদেশ আমার, তোমার, সবার। হ্যাঁ, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে বলতে হবে। এখন
আপনারা সবাই যদি আমরা এনকারেজ করি পরের জেনারেশনকে যে ঠিক আছে এদেশ তো ভালো না, এদেশের শিক্ষা ব্যবস্থা ভালো না, আমিও ডেভেলপ করবো না, আমারও কোনো কন্ট্রিবিউশন থাকবে না, আর আমরা পরের প্রজন্মকে পাঠিয়ে দিলাম, তারপরের প্রজন্ম, তাহলে ভাই থাকবে কে? আপনি ভাই হয়তো আছেন, কিন্তু আপনার পরের প্রজন্ম তারা আসবে না, তাহলে এই দেশটা কি হবে? তো কাজে আমরা দেশকে দেশের জন্য করার চেষ্টা করি, দেশের কথা ভাবি। আসুন আমরা সবাই মিলে দেশের কথা ভাবি, এই দেশকে গড়ি, কারণ এটা একটা সুন্দর দেশ। আমরা এই দেশকে যদি একটু সবাই আমরা সবার লেভেল থেকে যার যতটুকু দেওয়ার সামর্থ্য আছে আমরা দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবো যে আমাদের হেলথ সেক্টর বলেন আর এডুকেশন সেক্টর হবে, সবকিছুই কিন্তু ঠিক আমরা যেটা চাচ্ছি সেটাই আমরা পাবো। ধন্যবাদ প্রফেসর মাসুদ। থ্যাংক ইউ প্রফেসর কবির, আপনি যথার্থ বলেছেন। আমি একটু মিস্টার মুনতাকিম আশরাফের কাছে আসতে চাই এই কারণ একটু আগে প্রফেসর কবির যথার্থ বলেছে যে আমরা যদি নিজেরাই সর্দি কাশি হলেই যদি ব্যাংকক চলে যাই, ছোটখাটো ইয়ে হলেই আমরা বাইরে চলে যাই, তাহলে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটার প্রতি মানুষের কনফিডেন্স থাকবে না। এটা যথার্থ কথা বলেছেন। আমরা যদি ন্যাশনালিস্ট না হই, দেশকে যদি ভালো না বাসি, তাহলে কিন্তু সেটা হবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি ওনার স্ট্র্যাটেজি রয়েছে, ব্রেইন ড্রেইন যেটা বলা হতো, সেই ব্রেইন ড্রেইনকে আমরা ব্রেইন গেইন করতে চাই। এটি আমরা বেটার বাংলাদেশ ফাউন্ডেশন, আপনারা জানেন যে আমরা বাংলাদেশের ব্র্যান্ডিং এর সাথে যুক্ত রয়েছি। সেজন্য এই ব্রেইন ড্রেইন না করে যে ব্রেইন গেইন করতে চাই, বাংলাদেশের উন্নয়নে যারা সত্যিকার অর্থে বিদেশে পড়ালেখা করেছে এবং বিদেশে অনেক ভালো ভালো অবস্থায় আছে, তাদেরকে এনে আমাদের উন্নয়নে কাজে লাগাতে পারি, সেই বিষয়ে আপনি একজন বড় ব্যবসায়িক সংগঠনের একজন লিডার হিসেবে আমি মুনতাকিম আশরাফের কাছে জানতে চাই, এই ব্রেইন ড্রেইন না হয়ে যদি ব্রেইন গেইন করেন সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? প্রথমত আমি একটু ওয়ান ভাইয়ের সাথে আমি একমত। আমাদের এখানে আপনার বিষয়টি হচ্ছে কি যে আমাদের মাইন্ডসেটে প্রবলেম আছে। হ্যাঁ, মাইন্ডসেটে প্রবলেম আছে কিরকম টাইপের? আমরা আমাদের দেশে আপনার ওভারঅল একজন যদি আপনার সরকারি চাকরি পায়, তাহলে প্রথমে আমাদের মাইন্ডসেট থাকে যে এরকম টাইপের যে সে আসলে কত টাকা ইনকাম করছে। এটা একটা খুবই খারাপ একটা ধারণা যে তুমি ইভেন ফ্যামিলি থেকেও যে অন্যরা পারতেছে তুমি পারতেছো না কেন। হ্যাঁ, এই বিষয়গুলি আমি একটা উচ্চ পর্যায়ে ধরেন থাকলাম, তাহলে ফ্যামিলি থেকে আত্মীয় স্বজনের ভিতর থেকেই বলবে যে অন্যরা এত টাকা ইনকাম করতেছে তুমি পারতেছো না কেন। সো আমাদের এই যে একটা মাইন্ডসেট সে 80-র দশক থেকে শুরু হয়েছে, এই যে আপনার দুর্নীতির একটা মাইন্ডসেট, হ্যাঁ, যে যার টাকা থাকবে তারই বেশি সম্মান থাকবে, এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের হেলথ সেক্টরে কেন আপনার সমস্যা হবে না? আমরা কি আপনার শুধুই সরকারি হসপিটালগুলিকে দায়ী করব? আমাদের অন্য জায়গাগুলিতে যে আপনার যারা আপনার ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা আছে, তারা যে আপনার কমিশন ভিত্তিক আপনার কাজকর্ম শুরু করছে, সেটা কি আমাদের অজানা আছে? আমাদের এখানে যেসব ডায়াগনস্টিক সেন্টারগুলি আছে, তারা যে আপনার কমিশন ভিত্তিক কাজ করে, আমি নাম নিচ্ছি না, সেগুলি কি আমাদের অজানা আছে? আজকে আপনার উপজেলা ভিত্তিক যেই আপনার সরকারি হসপিটালটা আছে, তার পাশে যে আপনার প্রচুর পরিমাণে আপনার ক্লিনিকগুলি আপনার স্থাপন হচ্ছে, এবং আপনার সেই জায়গাতে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আপনার কেউ আপনার স্বাস্থ্য সেবা না নিয়ে সেই ক্লিনিকে যাচ্ছে। আপনার সরকারি ঔষধ আপনার বিভিন্ন ফার্মেসিগুলিতে যখন আপনার পাওয়া যাচ্ছে। তো বিষয়গুলি হচ্ছে যে আমাদের মাইন্ডসেট আপনার চেঞ্জ করতে হবে। আমরা বেশি টাকা মুনাফা করার যে মন মানসিকতা, সেটা আমাদের একেবারে ছোট জায়গা থেকে শুরু করে এই সব জায়গাতে আপনার সৃষ্টি হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি ব্যবসায়ী হই, আমাদের ভিতরে অতি মুনাফার প্রবণতা অনেকেরই থাকে, ভেজাল করে আপনার ধরেন যে বিভিন্ন জিনিস আমরা বিক্রি করি। আবার আমরা যদি সরকারি চাকরিও করি, সেখানেও আপনার দেখা গেছে যে বিভিন্নভাবে আপনার ফাইল থেকে শুরু করে বিভিন্ন জটিলতা সৃষ্টি করে আপনার ব্যবসাকে আমরা বাধাগ্রস্ত করি। সো বিষয়গুলো হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যাই থাকুক, এই মুহূর্তে আমরা একটি ৭১-এর যুদ্ধ থেকেও অনেক কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আছি। আমাদের এই সময়ে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ যদি আমরা না হতে পারি, আমরা আলটিমেটলি যে জায়গায় এসেছিলাম সেই জায়গায় থাকবো না। উল্টা আপনার দেখা যাবে যে অনেক সময় আপনার বলেছিল যে এই ক্যাসেঞ্জার থেকে শুরু করে তলাবিহীন ঝুড়ি, সেই সিচুয়েশনটা হতে বেশি সময় লাগবে না। তো আমাদের এখন এই মুহূর্তে ঐক্যবদ্ধ হলে আমাদের যে হিউম্যান পাওয়ার আছে, হিউম্যান রিসোর্স আছে, এবং আমাদের বাঙালিদের ভিতরে যে মনোবল আছে, মাননীয় প্রধানমন্ত্রী একা আপনার এই দেশটাকে আপনার একেবারে উন্নত রাষ্ট্র করতে পারবে না। আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। সো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমরা জানি উনি
অনেকটুকু কষ্ট করছেন এবং প্রতিটি সেক্টরে আপনি কাজ করার চেষ্টা করছেন, কিন্তু এত পরিমাণে আপনার ওইসব জায়গায় দুর্নীতি, সেই দুর্নীতি সামাল দিতে দিতে উনি নিজেও আমার মনে হয় যে টায়ার্ড হয়ে যাবেন। তো আমাদের এখন সবাই ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার মনোবল দিতে হবে, সাহস দিতে হবে, এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই মুহূর্তে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে টিকে রাখতে হবে। ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা টিকে থাকলেই আপনার একেবারে প্রান্তিক পর্যায়ে যে শ্রমিকটি আছে, প্রান্তিক পর্যায়ে যে আপনার মহিলা ওয়ার্কারটি আছে, তারা টিকে থাকবে। আর হেলথ সেক্টরের কথা বলছেন যেটা, ব্রাহ্মণঘাটের কথা, সেটা হচ্ছে যে আপনার সরকারিভাবে যত হসপিটালগুলি আছে সেখানে আপনার 20% হচ্ছে গিয়ে একেবারে পারফেক্টলি আপনার চিকিৎসা নেয়, আর 80% কিন্তু আপনার সব প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকগুলোর উপর নির্ভর করছে। এখানে মনে মোর্শেদ ভাই আপনার ভালোভাবে জানবে, আমাদের যেই আপনার প্রান্তিক পর্যায়ে যে আপনার এই যে স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি হসপিটালগুলি করা হয়েছে, সেই কমিউনিটি হসপিটাল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটি মানে অত্যন্ত দৃষ্টান্তমূলক একটা এক্সাম্পল কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার 96-এ কিন্তু করে দিয়ে গেছেন। এটি কিন্তু আপনার অনেক দেশই আপনার এক্সাম্পল হিসেবে নেয়। আমরা এই জিনিসগুলিকে যদি আপনার খুব সুন্দরভাবে আপনার কাজে লাগাতে পারি, এবং হসপিটালগুলি যদি আপনার যেগুলি উপজেলা ভিত্তিক এবং জেলা ভিত্তিক হসপিটালগুলিতে যদি আমাদের এই আশেপাশের ক্লিনিকগুলিকে আপনার এমফাসাইজ না করে আমাদের উপজেলা ভিত্তিক হসপিটালগুলিতে যাতে স্বাস্থ্য সেবা একেবারে 100% নিশ্চিত হয়, সেই জায়গাটিতে যদি আমরা কাজ করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে অনেকেই আপনার যেরকম ইন্ডিয়া, ব্যাংকক এবং বিভিন্ন দেশে যায়, সেই জায়গাটার আস্থাটা অবশ্যই ফিরে আসবে। যথার্থ বলেছেন আশরাফ, আপনি যথার্থ বলেছেন। আপনাদের সবার কথা যদি আমি সাম আপ করি এভাবে, যে আমাদের ভ্যালু সিস্টেম এইখানে অনেক কাজ করতে হবে। আর আমরা যদি মানবিক মানুষ না হই, যত টাকা বরাদ্দই করি না কেন এই বাজেটে, 5 লাখ কোটি 10 লাখ কোটি যাই করি না কেন, কোনো কাজে লাগবে না। একটু আগে উনিও বলেছেন যে স্বাস্থ্য খাতে যে বাজেটটি হয়েছে সেটি যথার্থ বাজেট হয়েছে, কিন্তু এর পরিপূর্ণ ব্যবহার করতে হবে, অপটিমাম ইউটিলাইজেশন করতে হবে, সেটিও যথার্থ কথা বলেছেন। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি যে আমাদের মানবিক মানুষ হতে হবে, ভ্যালু সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, এবং এই করাপশন ইত্যাদি যে সমস্ত বিষয় রয়েছে সেইগুলো ভুলে গিয়ে যদি আমরা সত্যি অর্থে ন্যাশনালিস্ট হই, দেশের প্রতি ভালোবাসা থাকে, পতাকার প্রতি ভালোবাসা থাকে, তাহলে সত্যি অর্থে আমরা একটি উন্নত আধুনিক বাংলাদেশ করতে পারবো। শুধুমাত্র একা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে একটি উন্নত বাংলাদেশ গড়া সম্ভব না। আপনি, আমি, আমরা সকলে মিলে একটি উন্নত বাংলাদেশের কান্ডারি হয়ে একসাথে কাজ করে যেতে হবে। এবং এই সেই বাজেট একটি উচ্চাকাঙ্ক্ষী বাজেট। অনেকে বলে থাকেন যে 5 লাখ কোটি টাকার বেশি বাজেট এবার হয়েছে, এবং সেই জন্য আমরা বলবো আমাদের ভ্যালু সিস্টেমকে ডেভেলপ করতে হবে। আমরা একটি মানবিক মানুষ হই এবং সুন্দর মানুষ হই, মানুষের জন্য মানুষ এগিয়ে আসি। আমরা দেখি যে এই প্যান্ডেমিক সিচুয়েশনে কি হয়েছে, একজন মানুষ মারা গেলে সেখানে আমরা দাফন করতে চাই না, আমরা এত অমানবিক হয়ে গেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী তার উচ্চারণে যথার্থ কথা বলেছে, আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। তিনি বলেছেন যে দাফন করতে গেলেই কি আমার করোনা হয়ে যাবে? নিশ্চয়ই না। আমরা কি এত অমানবিক হয়ে যাচ্ছি? সেই জন্য আমাদের এই জায়গায় কাজ করতে হবে, এই জায়গায় মনোনিবেশ করতে হবে, এবং আমাদেরকে মানবিক মানুষ হতে হবে। আপনারা যারা আজকে এসে এই ছোট্ট অনুষ্ঠান হলেও এই কলেবর বৃদ্ধি করেছেন, বিশেষ করে মিস্টার মুনতাকিম আশরাফ, তিনি এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনার মূল্যবান সময় আপনি এখানে দিয়েছেন। এখানে কে এম মোর্শেদ, তিনিও বাংলাদেশে না শুধু সারা পৃথিবীর মধ্যে লার্জেস্ট এনজিও ব্রাক, সে ব্রাকের উনি অ্যাডভোকেসি ডিরেক্টর হিসেবে আছেন। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনার মূল্যবান সময় এখানে দিয়েছেন। প্রফেসর কবিরকে আমি ধন্যবাদ জানাই, তার মূল্যবান সময় এখানে দিয়েছেন। একটু আগে আরেকজন বক্তা তিনি চলে গিয়েছেন, বিকেএম এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আমাদের হাতেম ভাই, তিনি চলে গিয়েছেন। সকলকে এই ছোট্ট হলেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে আমি আশা করি, কারণ অনেক মানুষ এখানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট দিয়েছে। সেই কমেন্ট গুলো হয়তো আমি প্রপারলি রিপ্লাই করতে পারছি না, বিকজ এটা অনেক কমেন্ট দিয়েছে। বাট আমি এতেই বলতে চাই, আমরা মানবিক মানুষ হই এবং একটি আধুনিক উন্নত বাংলাদেশের সাথে একসাথে কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি। দল মত পথ নির্বিশেষে আমরা 71-এর কথা বলেছেন, মুনতাকিম আশরাফ তার উচ্চারণে বলেছেন যে 71-এর চাইতেও এটি একটি বড় যুদ্ধ। সেই যুদ্ধে জয়ী হতে গেলে আমাদের সবকিছু ভুলে গিয়ে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানে আসবার জন্য। আমরা আরেকটি অনুষ্ঠান সামনে আপনাদেরকে আবার নিয়ে করবো, এবং সেখানে আপনারা আবার আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের অনুষ্ঠানকে কলেবর বৃদ্ধি করবেন। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানকে মূল্যায়িত করবার জন্য। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে মাসুদ ভাই, আল্লাহ হাফেজ। আমরা